আজকে আমরা শুরু করব ইন্ডিয়া। দেখো, ইন্ডিয়া হচ্ছে একটা ভাস্ট পার্ট। তো সেই ভাস্ট পার্টের যেহেতু আমাদের সময় খুব কম এসএলএসটির জন্য, তো সেই ভাস্ট পার্টেরই যতটা সম্ভব ইজি করে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব এবং ভালো করে মন দিয়ে ক্লাসটা করো। আশা করি হয়ে যাবে। আজকে যেটা করাবো সেটা হচ্ছে ফিজিক্যাল পার্ট। একদিনে পুরোটা শেষ হবে না। আজকে 2 ঘন্টা 2.5 ঘন্টা যাই হবে বা 3 ঘন্টা যতক্ষণ লাগবে ফিজিক্যাল পার্টটা শেষ করে দেবো, ইন্ডিয়ার ফিজিক্যাল পার্টটা। তো ফিজিক্যাল পার্টটা আজকে শেষ করার পরে আর একটা দিন আমি তোমাদের গ্রুপে জানিয়ে দেবো। সেদিন তোমাদের বাকি অংশটা আমি শেষ করে দেবো। আচ্ছা, তোমরা যারা মোবাইলে দেখছো, যারা সেকেন্ড লিঙ্কে যারা জয়েন হয়েছে, তারা ঠিকঠাক করে দেখতে পাচ্ছ তো? হুম, বেশ, চলো। তো প্রথমত আমাদের ইন্ডিয়াকে যদি দেখি, আমি একটা ছোট্ট করে একটা পৃথিবী আঁকার চেষ্টা করি। ধরো এটা যদি আমাদের পৃথিবী হয়, এটা যদি আমাদের পৃথিবী হয়, এটা আমাদের নিরক্ষরেখা। নিরক্ষরেখার উপরের দিকটাকে আমরা জানি উত্তর গোলার্ধ, নিচের দিকটা জানি আমরা দক্ষিণ গোলার্ধ। এবং এটা হচ্ছে মূল মধ্যরেখা। মূল রেখার ডান দিকটা পূর্ব গোলার্ধ, বাম দিকটা পশ্চিম গোলার্ধ। আমাদের ভারতবর্ষ এরকম একটা জায়গাতে অবস্থিত। তাহলে আমরা গোলার্ধের দিক থেকে যদি দেখি, ভারতবর্ষ কোন দিকে অবস্থিত? ভারতবর্ষ হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। গোলার্ধে আমাদের ভারতবর্ষ অবস্থিত। কোন অঞ্চলে অবস্থিত? আমরা ভারতবর্ষ ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল অঞ্চলে আমাদের ভারতবর্ষ অবস্থিত। সমগ্র পৃথিবীটাকে যদি 100% ধরা হয়, এই 100%-এর মধ্যে আমাদের ভারতবর্ষ অধিকার করে আছে মাত্র 2.4%। তোমরা খাতা পেন বের করে নাও, যে ডেটাগুলো মনে হয় প্রত্যেকে সবটাই লিখে নিতে পারো, বা যেগুলো মনে হবে দরকার লেখার সেগুলো লিখে নাও এবং অবশ্যই গ্রুপে সেগুলোকে দিয়ে দেবে। তো 2.4% হচ্ছে আমাদের ভারতবর্ষ অধিকার করে আছে। যদি সারা পৃথিবীর বিভিন্ন দেশগুলোকে আমরা দেখি, সেই দেশগুলোর পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ হচ্ছে 7ম স্থানে অবস্থিত। তো ভারতবর্ষের র্যাঙ্ক কত? 7th গোটা পৃথিবীর পরিপ্রেক্ষিতে। তাহলে বাকি দেশগুলোর র্যাঙ্ক আমাদেরকে, বাকি 6টা দেশের নাম আমাকে জানতে হবে যারা ভারতবর্ষের আগে রয়েছে। কোন কোন দেশ রয়েছে? প্রথম হচ্ছে রাশিয়া। রাশিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম দেশ। তারপরে হচ্ছে কানাডা। তারপরে হচ্ছে চায়না। তারপরে হচ্ছে ইউএসএ। তারপরে ব্রাজিল অ্যান্ড অস্ট্রেলিয়া অ্যান্ড ইন্ডিয়া। এটা হচ্ছে পরপর পজিশন। তো ভারত হচ্ছে 7ম পজিশনে আছে। ভারত কোন মহাদেশে আছে? এশিয়া মহাদেশে আছে। এশিয়া মহাদেশের কোন দিকে আছে? ভারতবর্ষ এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে আছে। ভারতবর্ষ এবং তার প্রতিবেশী দেশগুলোকে বলা হয় ভারতীয় উপমহাদেশ বলা হয়। ভারতীয় উপমহাদেশ কেন বলা হয়? ভারত একটা মধ্যবর্তী একটা দেশ এবং ভারতকে কেন্দ্র করে বাকি দেশগুলির মূলত বিকাশ হয়েছিল। এই জন্যই বলা হয়ে থাকে ভারতীয় উপমহাদেশ বলা হয়ে থাকে, ভারত এবং তার পার্শ্ববর্তী দেশগুলোকে। যদি আমরা ভারতের ম্যাপটাকে দেখি, আমরা ভারতের ম্যাপটাকে দেখতে পারবো যে ভারতের চারিদিকে বিভিন্ন দেশ রয়েছে। টোটাল ভারতবর্ষের আহ, প্রতিবেশী দেশের সংখ্যা হচ্ছে 9টি। 9টির প্রতিবেশী দেশ আছে ভারতবর্ষের। প্রতিবেশী দেশ কাকে বলা হয়? যে দেশগুলি ভারতের চারপাশে ভারতের সঙ্গে বর্ডার শেয়ার করেছে, সেগুলোকে আমরা প্রতিবেশী দেশ বলে থাকি। 9টির প্রতিবেশী দেশ আছে, তার মধ্যে হচ্ছে 7টির সঙ্গে যুক্ত স্থলভাগ দ্বারা, 7টি স্থলভাগ দ্বারা যুক্ত এবং 2টি জলভাগের সাথে যুক্ত। ভারতের সাথে 2টি হচ্ছে জলভাগ দ্বারা যুক্ত। তো সেই প্রতিবেশী দেশগুলোকে আমরা একটু দেখে নেব। তো ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হচ্ছে চায়না এবং ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ। বৃহত্তম হচ্ছে চীন এবং ক্ষুদ্রতম হচ্ছে মালদ্বীপ। ক্ষুদ্রতম কে? মালদ্বীপ।
দেখো আমরা একবার ম্যাপটাকে দেখে নেব ভারতের। এটা হচ্ছে আমাদের ভারতের ম্যাপ। তো প্রথম এর কোন প্রতিবেশী দেশটা কোন দিকে অবস্থিত সেটা আমাদেরকে জানতে হবে। আমরা ম্যাপ দেখতে সবাই জানি, উত- ডান দিকটা ওপরের দিকটা হচ্ছে উত্তর, নিচের দিকটা দক্ষিণ, ডান দিকটা পূর্ব, বাম দিকটা পশ্চিম। তো এই ম্যাপ অনুযায়ী আমাদের পাকিস্তান কোন দিকে অবস্থিত রয়েছে, আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান অবস্থান করছে উত্তর উত্তর পশ্চিম দিকে। তারপরে কে আছে, এখানে আছে একটা দেশ ছোট্ট করে আমাদের অল্প বর্ডার শেয়ার করেছে, সব থেকে কম বর্ডার শেয়ার করেছে, সেটা হচ্ছে আফগানিস্তান। দুটো প্রতিবেশী দেশ হলো। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে চায়না। তারপরে এখানে আছে নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ। এবং আমি যদি আরও নিচের দিকে যাই তাহলে সেখানে দুটো প্রতিবেশী দেশ দেখতে পাবো, একটা হচ্ছে শ্রীলঙ্কা এবং আরও একটু নিচে আছে মালদ্বীপ। এবং মালদ্বীপ হচ্ছে সব থেকে ছোট প্রতিবেশী দেশ। আমি যদি ভারতবর্ষের টোটাল ইন্টারন্যাশনাল বাউন্ডারি দেখি, ইন্টারন্যাশনাল বাউন্ডারি হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রায় 15,200 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের আন্তর্জাতিক বাউন্ডারি বা আন্তর্জাতিক সীমানা। তার মধ্যে জলভাগের দ্বারা ভারতবর্ষের যদি মূল ভূখণ্ড, ভারতবর্ষের সমগ্র মূল ভূখণ্ডের জলভাগ, জলভাগের বাউন্ডারি কত আছে, 6,100 কিলোমিটার। এটা হচ্ছে মূল ভূখণ্ডের। এবং সমগ্র ভারতবর্ষে যদি ধরি, মূল ভূখণ্ড বাদ দিয়েও যে সমস্ত দ্বীপগুলো রয়েছে, যেমন আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, এই সমস্ত দ্বীপগুলো ধরলে ভারতবর্ষের উপকূলবর্তী এরিয়া হবে 7,516 কিলোমিটার। এটা হচ্ছে ভারতের উপকূলবর্তী এরিয়া। তো আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, সব থেকে বেশি আন্তর্জাতিক সীমানা কোন প্রতিবেশী দেশের সাথে শেয়ার করা হয়েছে? সব থেকে বেশি শেয়ার হয়েছে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশে কত কিলোমিটার আছে? প্রায় 4,000 সামথিং, 4,096 কিলোমিটার হচ্ছে বাংলাদেশের সাথে আমরা বর্ডার শেয়ার করেছি। কত বাংলাদেশের সঙ্গে কত আমরা 4,096 কিলোমিটার বাংলাদেশের সাথে শেয়ার করেছি। তারপরে কে আছে বাংলাদেশের পরে? বাংলাদেশের পরে পড়বে চায়না, তারপরে পড়বে পাকিস্তান। তো বাংলাদেশ, চায়না, পাকিস্তান, তারপরে পড়বে আমাদের নেপাল, তারপরে হবে মায়ানমার। এরপরে কি করতে হবে বলতো? সংখ্যাগুলো বেশি তোমাদের মনে রাখা দরকার নেই, সংখ্যাগুলোর থেকে পরপর সিকোয়েন্সটা তোমাদেরকে মনে রাখতে হবে। বাংলাদেশ, চায়না, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান অ্যান্ড আফগানিস্তান। এগুলো হচ্ছে আমাদের সিকোয়েন্স। এরপরে হবে মায়ানমার, তারপরে ভুটান, তারপরে হচ্ছে আফগানিস্তান। ভুটান অ্যান্ড আফগানিস্তান, এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক বাউন্ডারি। আমরা যেহেতু ভূগোল পড়ছি, ভূগোল পড়তে গেলে আমাদের ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড জানতে হয়। তো আমরা ম্যাপটাতে একটু দেখব। ভারতের প্রথমত ভারতবর্ষ শুরু হয়েছে 6 ডিগ্রি 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশ থেকে। 6 ডিগ্রি, যেহেতু আমরা বলেছি আমাদের উত্তর দিকে অবস্থিত, উত্তর গোলার্ধে, তাই 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশ থেকে আমাদের ভারতবর্ষের অবস্থান শুরু হয়েছে এবং গিয়ে শেষ হচ্ছে কোথায়? শেষ হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিটে গিয়ে শেষ হচ্ছে। কত ডিগ্রিতে? 37 ডিগ্রি 6 মিনিটে গিয়ে এখানে শেষ হচ্ছে। 37 ডিগ্রি 6 মিনিটে গিয়ে শেষ হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 6 ডিগ্রি 45 মিনিট আমাদের ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু। এই দক্ষিণতম বিন্দুটির নাম কি? দক্ষিণতম বিন্দুটির নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট। এই ইন্দিরা পয়েন্টের আরও দুটো নাম আছে। একটার নাম হচ্ছে পিগমিলিয়ন পয়েন্ট, অপরটার নাম হচ্ছে পার্সন পয়েন্ট। তো পিগমিলিয়ন পয়েন্ট এবং ইন্দিরা পয়েন্টের তাহলে আর দুটো নাম কি কি হচ্ছে? পার্সন পয়েন্ট হচ্ছে এবং পিগমিলিয়ন পয়েন্ট হচ্ছে। পিগমিলিয়ন পয়েন্ট হচ্ছে, এই দুটোর নাম আমরা দেখে নিলাম। এবং আমি যদি উত্তরতম বিন্দুটি, তাহলে কি নাম হবে? যেটা 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত রয়েছে, সেই বিন্দুটির নাম হচ্ছে ইন্দিরা কল। তাহলে নিচের দিকটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, উপরের দিকটা হচ্ছে ইন্দিরা কল। এবং ভারতবর্ষ যদি দ্রাঘিমাংশগত দিক থেকে আমরা দেখতে যাই,
তাহলে এই গুজরাটের এখান থেকে শুরু হয়েছে, পশ্চিম দিকে এখানটায় দেখো, আমি তোমাদের হাইলাইট করছি, এখান থেকে শুরু হচ্ছে। এবং এই জায়গাটির অক্ষাংশ কত? অক্ষাংশ হচ্ছে 68°7'। ঠিক, তাহলে এই জায়গাটির নাম কি? এই জায়গাটির নাম হচ্ছে গুজরাটের গোহার মোটো বা মোটর। গুজরাটের গোহার মোটো। তাহলে গোহার গোহার মোটো, ঠিক আছে, থেকে শুরু হয়েছে এবং গিয়ে শেষ হয়েছে কোথায়? গিয়ে শেষ হয়েছে একদম 97°25' পূর্ব দ্রাঘিমাংশে। 97°25' পূর্ব দ্রাঘিমাংশে। সেটা কোথায়? অরুণাচল প্রদেশে অবস্থিত কিবিথু বলে একটা জায়গাতে গিয়ে শেষ হয়েছে। শেষ হয়েছে কোথায়? কিবিথুতে। তাহলে দেখো, গুজরাটের গুহার মোটো থেকে কিবিথুতে গিয়ে শেষ হয়েছে। এই গুজরাটের গুহার মোটো থেকে কিবিথু পর্যন্ত আমি যদি একটা সোজা একটা লম্বা এরকম লাইন টানি, তাহলে আমাদের দেখব এর বিস্তারটা হবে 2933 কিলোমিটার। তাহলে আমি এখান থেকে বলতে পারি আমাদের ভারতবর্ষের পূর্ব পশ্চিমের বিস্তার হচ্ছে কত? 2933 কিলোমিটার। আবার যদি আমরা এখানে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল থেকে একদম আমাদের মূল ভূখণ্ডের এই যে অংশ, এটাকে আমরা বলি কন্যাকুমারিকা। কন্যাকুমারিকা পর্যন্ত যদি একটা লম্বা লাইন টানি, এখান থেকে একটা যদি লম্বা লাইন টানা হয় এই মাঝে মাঝে, তাহলে সেই লাইনটার দৈর্ঘ্য হবে 3214 কিলোমিটার। তাহলে আমি বলতে পারি ভারতবর্ষের উত্তর দক্ষিণ বরাবর বিস্তার মূল ভূখণ্ডের 3214 কিলোমিটার। তাহলে মূল ভূখণ্ডের ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? কন্যাকুমারিকা। এই কন্যাকুমারিকাটা কত ডিগ্রি অক্ষাংশে অবস্থান করছে? কন্যাকুমারিকা অবস্থান করছে 8°4' উত্তর অক্ষাংশে অবস্থান করছে। এটা কোথায়? কন্যাকুমারিকা। কন্যাকুমারিকাটা কোথায় অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। প্রত্যেকটার অবস্থান তোমাদেরকে জানতে হবে। এরপরে আমাদেরকে যেটা জানতে হবে, দেখো আমি তোমাদের বেশ এখানে একটা ভালো আমি ম্যাপ দিয়েছি, সেই ম্যাপের মধ্যে আছে, দেখো এই ইস্ট ওয়েস্ট বর্ডার কত? 2933 কিলোমিটার। আর হচ্ছে নর্থ সাউথ বর্ডার হচ্ছে 3214 কিলোমিটার। এটা নর্থ সাউথ ল্যান্ড। অবশ্যই এটা কি হবে? এটা মূল ভূখণ্ডের হতে হবে। এখান থেকে আরও তোমাদের যে কটা জানতে হবে, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন দেশের সঙ্গে যে আন্তর্জাতিক সীমানাগুলো রয়েছে, সেই আন্তর্জাতিক সীমানাগুলোর এক একটা নাম আছে, সেই নামগুলোকে জানতে হবে। প্রথমত আমরা পাকিস্তানের সাথে জানবো। পাকিস্তানের সঙ্গে আমরা জানি সবসময় আমাদের সাথে ওদের রেড বাটি আমাদের জ্বলেই আছে ওদের সাথে। অতএব আমরা বলি এটা রেড রেড ক্লিপ লাইন। ঠিক আছে? তো রেড ক্লিপ লাইন হচ্ছে কোথায়? ভারত এবং পাকিস্তানের যে সীমারেখা, সেটাকে আমরা বলি রেড ক্লিপ লাইন। ভারত এবং তাহলে ভারতের প্রায় 40,000-এর কাছাকাছি স্কোয়ার কিলোমিটার এরিয়া পাকিস্তান দখল করে রেখেছে কাশ্মীরের, যেটাকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমরা বলে থাকি। সেই পাক অধিকৃত কাশ্মীরকে যে লাইন দ্বারা আলাদা করা হয়, সেই লাইনটাকে আমরা বলি সেই লাইনটাকে আমরা বলি আহ, হ্যাঁ, লাইন, সরি সরি, LAC। LAC, এটাকে আমরা বলে থাকি লাইন অফ কন্ট্রোল। LOC, লাইন অফ কন্ট্রোল। আর যেটাকে চীন দখল করে রেখেছে প্রায় 30,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া, সেটাকে আমরা বলি LOAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তো চীন কিছুটা অংশ দখল করে রেখেছে এবং পাকিস্তান কিছুটা অংশ দখল করে রেখেছে আমাদের কাশ্মীরের। তাহলে এটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে হচ্ছে রেড ক্লিপ লাইন। এবং ভারত ও আফগানিস্তানের মধ্যে যেটা রয়েছে, সেটা হচ্ছে ডুরান্ড লাইন। এটা হচ্ছে অল্প 106 কিলোমিটার মাত্র আছে, সেটা হচ্ছে ডুরান্ড লাইন। এবং ভারত ও চীনের মধ্যে যে লাইনটা রয়েছে, সেটাকে আমরা বলি ম্যাকমোহন লাইন। দেখো, আমরা যদি দেখি, রেড ক্লিপ লাইন কিন্তু টানা হয়েছিল 1947-এ। কিন্তু ম্যাকমোহন লাইনটা, যেটাকে নিয়ে মূলত সমস্যা, আমাদের বেশ কিছু অংশ আহ, এই মুহূর্তে অরুণাচল প্রদেশের বেশ কিছুটা অংশ চীন দখল করে নিয়েছে কিছুদিনের মধ্যে, বছর 1-2-এর মধ্যে। এবং এবং অলরেডি একটা গ্রামও তারা বসিয়ে ফেলেছে সেখানে আমাদের ভূখণ্ডের মধ্যে ঢুকে। মানে ম্যাকমোহন লাইনকে পার করে গিয়ে
প্রায় একটা গ্রাম তারা অনেকটাই ভূখণ্ড দখল করে তারা একটা গ্রামও বসিয়ে ফেলেছে। এবং তারা দাবি করছে ম্যাকমোহন লাইনটা হচ্ছে ঠিক নয় তাদের দাবি অনুযায়ী। তারা বলে থাকে আম ১৯ এই ম্যাকমোহন লাইনটা টানা হয়েছিল 1913 সালে এবং তখন ব্রিটিশরা আমাদের এখানে রাজ করত, আমাদের ভারতবর্ষে। এবং ব্রিটিশদের বলে থাকে নাকি ব্রিটিশরা গায়ের জোরে সেখানটা টেনেছিল। কিন্তু আমরা ধরে থাকি আমাদের ১৯১৩ সালে যে লাইনটা টানা হয়েছিল সেটাই সঠিক এবং সেই অনুযায়ী সেই জায়গাগুলোই অবশ্যই আমাদের। এবং যেদিন আমাদের সেই জায়গাতে সেই পজিশনে আসবো আমরা অবশ্যই আমাদের জায়গা দখল করে নেব। এটা আমাদের অবশ্যই মনের মধ্যে আছে এবং অবশ্যই আমরা সেটা একদিন পারবো। সে আশা আমি রাখি এবং আমরা সবাই ভারতবাসী হিসেবে সবাই আমরা সেই আশা রাখি। এই পিওকে এখনই দখল হয়ে যেত এই বছরই। যাই হোক খানিক সমস্যার জন্য হয়নি। নাহলে এই বছরই আমরা পাকিস্তানের যে কাশ্মীর সেটা আমরা ফিরিয়ে নিতে পারতাম। যাই হোক, তো এগুলো হচ্ছে আমাদের ৩,২১৪ কিলোমিটার আমাদের উত্তর দক্ষিণ দেখলাম, পূর্ব পশ্চিম দেখলাম ২,৯৩৩ কিলোমিটার। এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সীমারেখাটা আছে ৩ বিঘা করিডোর বলে থাকি। মায়ানমারের সাথে ভারতকে যে একটা পর্বত দিয়ে পৃথক করা হয়েছে ও একটা নদী দিয়ে পৃথক করা হয়েছে। পর্বতটির নাম হচ্ছে পাটকয়বুম। পর্বতটির নাম হচ্ছে পাটকয়বুম। পর্বতটির নাম পাটকয়বুম। এই পাটকয়বুম কোথায় কোথায় আছে? ভারত এবং মায়ানমারের মধ্যে। এবং একটা নদী আছে, নদীটির নাম হচ্ছে ইরিওয়াদি। এই ইরিওয়াদি রিভারটা কোথায় আছে? মায়ানমার এবং ভারত সীমান্তে আছে। এটা হচ্ছে একটা পর্বত। এটা হচ্ছে একটা পর্বত। কোথায় আছে এই দুটোই? এই দুটোই ভারত এবং মায়ানমার সীমান্তে। মায়ানমার সীমান্তে আছে। এরপরে আমরা যেটাকে দেখব, ম্যাপে চলে আসি। আপনারা এখানে এইগুলো দেখে নিলাম। এখানে আমাদের কতগুলো জিনিস মনে আফগানিস্তানের সীমানা হচ্ছে ডুরান্ট লাইন। ডুরান্ট লাইন। দাঁড়াও ১ মিনিট লিখে দিই। তোমরা যেকোনো একটা বইয়ে পেয়ে যাবে। আমি প্রথমে তোমাদেরকে রেফার করব মাধ্যমিকের বইটা পড়ো। যার কাছে যে মাধ্যমিকের বই আছে সে সেই মাধ্যমিকের বইটা পড়ো, ভারতের পার্টটা। বাকি আরও যদি অন্যান্য বই পড়তে চাও আমি আরও একটা বই তোমাদেরকে রেফার করে দেবো। যদি এখনই কারো কাছে থাকে খুবই ভালো। এনসিইআরটির একটা জিস্ট পাওয়া যায় বাজারে, মহেশ কুমার বার্নওয়ালের। সেই বইটা তোমরা পড়তে পারো। ঠিক আছে? কিন্তু ২-৪ টে তথ্য সেখানে একটু ভুল আছে, সেগুলোকে একটু দেখে নিতে হবে। মহেশ কুমার বার্নওয়াল খুব অল্প, যদিও সংখ্যাটা অল্প পরিমাণটা, কিন্তু বইটা অনেকটা বেশ ভালো ডিটেলসে দেওয়া আছে। অনেক বেশি তথ্য দেওয়া আছে, তথ্য সমৃদ্ধ। তো আমরা যেটা হ্যাঁ, যেখানে ছিলাম হ্যাঁ, বার্নওয়ালের ইংলিশ ভার্সনে দেওয়া আছে, সেটা ইংলিশ ভার্সনে। আর তা না হলে তো অবশ্যই ডক্টর খুল্লারের ওপরে কোনো বই হয় না। ভারতের কিন্তু অত পড়া তো আমাদের সময় নেই। এইটুকু তো সময় ১টি মাস এই মুহূর্তে আছে। তো অত পড়া তো আমাদের সময় নেই এখন। তো দেখো, আমরা ভারতের সঙ্গে প্রত্যেকটা বাউন্ডারি দেখে নিলাম। এরপরে আমরা দেখব ভারতের সময় গণনা করা হয়। দেখো, ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ যা দীর্ঘ ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডিনাল বিস্তার রয়েছে। অতএব সময়ের হেরফের হয়। যে কোনো দেশের সময় গণনার জন্য যে কোনো একটা আ লঙ্গিটিউডকে বা দ্রাঘিমাকে মূল দ্রাঘিমা, প্রমাণ দ্রাঘিমা হিসেবে ধরা হয় এবং সেই অনুযায়ী সারা দেশের সময় গণনা করা হয়। যেমন পৃথিবীর ক্ষেত্রে যেমন আমরা মূল মধ্যরেখাকে ধরে থাকি বা 0 ডিগ্রিকে ধরে থাকি, যেটা গ্রিনিচের মধ্য দিয়ে গেছে, তার পরিপ্রেক্ষিতে গোটা পৃথিবীর সময় নির্ণয় করে থাকি। এবং ভারতের ক্ষেত্রে যেটা সময় নির্ণয় করে লেখা সেটা হচ্ছে ৮২°৩০'। এরকম দেখতে পাচ্ছি আমাদের, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান বা বলা হয়, বা আমরা বলে থাকি প্রমাণ দ্রাঘিমা রেখা বলে থাকি। এই প্রমাণ দ্রাঘিমা রেখার সাহায্যে ৮২°৩০' উত্তর অক্ষরেখার সাহায্যে আমরা সারা ভারতের সময় নির্ণয় করে থাকি। এই ৮২°৩০' উত্তর অক্ষরেখাটি কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে আমাদেরকে একটু জেনে রাখতে হবে। ৫টি রাজ্যের মধ্য দিয়ে গেছে।
কি সেই ৫টি রাজ্য কি, কি সেটা আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই নোট করে নেবে। তাহলে কি আমাদের যে প্রমাণ দ্রাঘিমা রেখা, সে প্রমাণ দ্রাঘিমা রেখা, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? প্রমাণ দ্রাঘিমা রেখা ভারতের কত? ৮২°৩০' উত্তর অক্ষরেখা, হ্যাঁ? এটাই, সরি, সরি, এটা পূর্ব দ্রাঘিমা হবে, হ্যাঁ? তো এটা হচ্ছে ৮২°৩০' পূর্ব দ্রাঘিমা রেখা। কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে সেই রাজ্যগুলির নাম আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। একটা প্রথম হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশের মধ্য দিয়ে গেছে, মধ্যপ্রদেশের মধ্য দিয়ে গেছে, ছত্তিশগড়ের মধ্য দিয়ে গেছে, ওড়িশার মধ্য দিয়ে গেছে এবং অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে গেছে। এই ৫টি রাজ্যের মধ্য দিয়ে গেছে। তবে পার্টিকুলারলি যদি বলতে হয় কোন জায়গার পাশ দিয়ে গেছে, তাহলে আমরা দেখতে পারবো উত্তরপ্রদেশের এলাহাবাদ বা প্রয়াগরাজ এখন যেটা হয়েছে, সেই বইগুলোতে সব এলাহাবাদই লেখা আছে। আমি এলাহাবাদে ওই জন্য লিখলাম, যেহেতু নতুন বইগুলো প্রয়াগরাজ ব্র্যাকেটে দিচ্ছে। তো এলাহাবাদের সেখানে মির্জাপুর বলে একটা জায়গা আছে। সেই মির্জাপুরের পাশ হয়ে আম মির্জাপুর হয়ে মির্জাপুর হয়ে এই প্রমাণ দ্রাঘিমা রেখাটি, আমাদের ভারতবর্ষের প্রমাণ দ্রাঘিমা রেখাটি পরিবাহিত হয়েছে। ৮২°৩০' পূর্ব দ্রাঘিমা রেখা হলো। আমাদের ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার সাথে মূল মধ্যরেখার সময়ের পার্থক্য কত? অর্থাৎ ভারতের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য কত? আমরা জানি প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়ে থাকে ৪ মিনিট। তাই সেই হিসাব যদি ধরি, তাহলে আমরা দেখব ভারতের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য হয় ৫.৫ ঘন্টা। ৫ ঘন্টা ৩০ মিনিট। ৫ ঘন্টা ৩০ মিনিট। আচ্ছা, যদি এই অনুযায়ী ধরা হয় ১ ডিগ্রিতে সময়ের পার্থক্য হচ্ছে ৪ মিনিট, বা ৪ মিনিটে হচ্ছে ১ ডিগ্রি, সেক্ষেত্রে গ্রিনিচের মান তোমরা জানো নিশ্চয়ই। গ্রিনিচের মান কত গো? ০ ডিগ্রি। হ্যাঁ, অবশ্যই ০ ডিগ্রি। তাহলে সময়ের পার্থক্য আমাদের কত হচ্ছে? ৫ ঘন্টা ৩০ মিনিট। তবে আমাদের ভারতবর্ষের উত্তর এবং দক্ষিণে যদি আমরা দেখি, দেখো ভারতের, সরি, পূর্ব এবং পশ্চিমে, ভারতের এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে ভারতের কিবিথু এখানে অবস্থিত, মানে এটা হচ্ছে ভারতের পূর্বতম বিন্দু, এবং এটা হচ্ছে পশ্চিমতম বিন্দু। এই পূর্বতম এবং পশ্চিমতম বিন্দু দুটির মধ্যে সময়ের পার্থক্য হয় প্রায় 2 আওয়ার্স, ২ ঘন্টা সময়ের পার্থক্য হয়। মানে অরুণাচল প্রদেশে যখন সূর্য ওঠে তার ২ ঘন্টা পরে গুজরাটে সূর্য ওঠে। সময়ের পার্থক্য হয় প্রায় ২ ঘন্টা। এবং দ্রাঘিমাগত পার্থক্য কত? প্রায় ৩০ ডিগ্রি। প্রায় ৩০ ডিগ্রি বলছি আমি, হ্যাঁ? প্রায় ৩০ ডিগ্রি হয়ে থাকে দ্রাঘিমাগত পার্থক্য। এই যে আমাদের একটাই প্রমাণ দ্রাঘিমার সাহায্যে আমরা সারা ভারতের সময় নির্ণয় করে থাকি। প্রতিটি দেশেই কি এরকম করে একটা করে প্রমাণ দ্রাঘিমা আছে? হ্যাঁ, প্রত্যেকটা দেশে একটা করে অবশ্যই মাস্ট আছে। বিভিন্ন দেশে আবার বেশিও আছে। যেমন সবথেকে বেশি আছে রাশিয়াতে ১১টা, এবং তারপরে আছে ইউএসএতে ৯টা। তো সবথেকে বেশি, বেশিটাকে একটু মনে রাখবে, খেয়াল রাখবে। সেটা হচ্ছে সবথেকে বেশি কোথায় আছে প্রমাণ দ্রাঘিমা, সবথেকে বেশি কাদের আছে? রাশিয়ার আছে। কটা আছে? রাশিয়ার আছে। কতগুলো আছে? ১১টি আছে। তারপরে ইউএসএর আছে। ইউএসএর কতগুলি আছে? ইউএসএর ৯টি আছে। এটা হচ্ছে আমাদের প্রমাণ দ্রাঘিমা। ভারতবর্ষের কিন্তু একটাই আছে। কিন্তু ভারতবর্ষের এখনো কতগুলো দাবি উঠেছে যে যারা আ ইস্টার্নে থাকে, ইস্টার্নের রাজ্যগুলো, এই যেমন এই রাজ্যগুলো, ইস্টের দিকের এই রাজ্যগুলো, এরা দাবি করছে আমাদের জন্য একটা প্রমাণ দ্রাঘিমা রেখা দেওয়া হোক। আবার পশ্চিমের রাজ্যগুলো দাবি করছে তাদের জন্য একটা প্রমাণ দ্রাঘিমা রেখা দেওয়া হোক। কিন্তু যেহেতু প্রমাণ দ্রাঘিমা হলে টাইমটাকে কোঅর্ডিনেট করা খুব সমস্যা হয়ে যায় অনেকগুলো থাকলে। আমাদের এমনিতেই একটা প্রমাণ দ্রাঘিমাতেই আমাদের ট্রেন দুর্ঘটনা শেষ হচ্ছে না। তারপরে যদি আবার এরকম করে আলাদা প্রমাণ দ্রাঘিমা থেকে যায়, তাহলে আরও সমস্যা বেড়ে যাবে। সমস্যা বাড়বে, তবু কমবে না। তবে টেকনোলজি আরও উন্নত হওয়ার সাথে সাথে হয়তো আরও হতে পারে ভবিষ্যতে, যে ভবিষ্যৎ বলবে। তো এখনও এই পর্যন্ত আমাদের ভারতবর্ষের, আমরা জাস্ট ভারতবর্ষের ভিতরে ঢুকছি। ভারতবর্ষের ভিতরে ঢুকতে গেলে যে জিনিসগুলোকে আমাদেরকে জানতে হয়, সেগুলোকে এখনো পর্যন্ত আমরা বললাম বা বলা হলো।
এরপরে যদি আমরা ভারতবর্ষের দিকে তাকাই, ভারতবর্ষ হচ্ছে এমন, ভারতবর্ষকে কি বললাম, ভারতবর্ষ এবং তার পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আমরা বলে থাকি ভারতীয় উপমহাদেশ। যদি আমরা প্রকৃতপক্ষে ইউরোপিয়ানদের ভারত আবিষ্কার দেখি, ইউরোপিয়ানরা ভারত আবিষ্কার অ্যাকচুয়ালি করেছিল 1498 খ্রিস্টাব্দে। ভাস্কো দা গামার আমাদের ভারত আসার সাথে সাথে। তো সেটাই মূলত ইউরোপিয়ানরা মূল পথ আবিষ্কার করতে পেরেছিল, জলপথ আবিষ্কার করতে পেরেছিল। তো এই ভারতবর্ষ ইংরেজদের হাতে দীর্ঘদিন ছিল এবং আমাদের স্বাধীনতা প্রাপ্তি ঘটে 1947 সালে। 1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীন হয়, সেই মুহূর্তে ভারতবর্ষের কতগুলি রাজ্য ছিল এবং কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা প্রথমে জেনে নেব কত, 1947 সালে যখন স্বাধীন হয় কী অবস্থা ছিল ভারতবর্ষের। ভারতবর্ষে টোটাল রাজ্যপাল শাসিত রাজ্য ছিল, রাজ্যপাল শাসিত রাজ্য ছিল কতগুলো, রাজ্যপাল শাসিত রাজ্যের সংখ্যা ছিল 9টি, এবং চিফ কমিশনার শাসিত রাজ্য ছিল, চিফ কমিশনার শাসিত রাজ্য ছিল 5টি। আর বাকি 550-এর অধিক, 553 পাবে, কোনো কোনো বই 552 পাবে, 550ও পাবে। তো বাকিগুলো হচ্ছে দেশীয় করদ রাজ্য। দেশীয় করদ রাজ্যগুলো বলতে বোঝানো হয় সেগুলো দেশগুলোতে স্বাধীন রাজা ছিল। তো সেই স্বাধীন রাজা কি করে আমাদের ভারতবর্ষের অন্তর্ভুক্ত হলো, বিভিন্ন তোমার হায়দ্রাবাদ থেকে শুরু করে জুনাগড়, কাশ্মীর, সেসব এক বড় বড় ইতিহাস আছে। সেই ইতিহাস কোনোদিন যদি সময় পাই তোমাদের সাথে কোনোদিন আলোচনা করব। মানে অভিভূত হয়ে শুনতে হবে। একটা দীর্ঘ একটা ইতিহাস আছে, যারা জানো তারা বুঝতে পারছো, যারা জানো না তারা হয়তো জানো না। তো আমি পরবর্তীতে হয়তো কোনোদিন তোমরা যদি আমার কাছে এই সমস্ত বিষয় নিয়ে পড়ো, কোনো কোনো হয়তো পড়তেও যদি প্রয়োজন পড়ে, যারা চাকরি পেয়ে যাবে তাদের তো কোনো অসুবিধাই নেই। তো সেখানে আমি দীর্ঘ হিস্ট্রি যদি আলোচনা করি, সেই দিনে বুঝতে পারবে কী অবস্থা ছিল। তোমরা অবশ্যই নিজেদেরও জানার চেষ্টা করবে সেই সমস্ত ইতিহাসগুলো, আমাদের ভারতবর্ষ গঠনের ইতিহাস সঙ্গে যুক্ত আছে। তো দেখো 1947 সালে এইরকম অবস্থা ছিল, এবং কতদিন পর্যন্ত ছিল সেটা, 1947 সাল থেকে 1950 সাল পর্যন্ত এটা ছিল। 1950 সালে আমাদের কি হয়, সংবিধান সংবিধান আমাদের কি হয় সেটা চালু হয় বা অ্যাক্টিভ হয়, সংবিধান লাগু হয়। যখন সংবিধান লাগু হয় আমাদের ভারতবর্ষে 1950 সালে 26শে জানুয়ারি, তো 1950 সালে 26শে জানুয়ারি তখন কি করা হয়, রাজ্যগুলিকে আবার পুনর্বিন্যাস করা হয়, এবং তখন রাজ্যের সংখ্যা, সমগ্র রাজ্যগুলোকে 4টে শ্রেণীতে ভাগ করা হয়েছিল, এবং টোটাল রাজ্যের সংখ্যা ছিল 28টি, এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ছিল, টোটাল হচ্ছে 28টি রাজ্য ছিল 1950 সালে। কেন্দ্রশাসিত অঞ্চল ছিল একটি, একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল এবং 28টি রাজ্য ছিল, এবং সমগ্র রাজ্যগুলিকে 4টি ভাগে বা 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল। তাহলে 28টি রাজ্যকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল, 4টি শ্রেণীতে ভাগ, টোটাল নিয়ে 29টি কেন্দ্রশাসিত অঞ্চলটিকে নিয়ে। তো এই কেন্দ্রশাসিত অঞ্চলটিকে নিয়ে কতগুলি ভাগে ভাগ করা হয়েছিল, 29টি ভাগে ভাগ করা হয়েছিল, 29টি রাজ্য ছিল কেন্দ্রশাসিত অঞ্চলকে ধরে, এবং সেগুলিকে ভাগ করা হয়েছিল 4টি শ্রেণীতে। তো 4টি শ্রেণীতে মানে কি, প্রথমে আমরা এই ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী হিসেবে ভাগ করা হয়। তো ফার্স্টে কি হলো, ক শ্রেণী। এই ক শ্রেণীতে মধ্যে কতগুলো রাজ্য ছিল, প্রথম হচ্ছে ক শ্রেণী। ক শ্রেণীর মধ্যে রাজ্য ছিল 9টি। এই ক শ্রেণীর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গটি কিন্তু ছিল, আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু ক শ্রেণীর রাজ্যের মধ্যে ছিল। তারপরে 2 নম্বর আসি খ শ্রেণী রাজ্য। এই খ শ্রেণী রাজ্যের মধ্যে কতগুলি রাজ্য ছিল, সেখানেও কিন্তু 9টি রাজ্য ছিল। তারপরে আসি গ শ্রেণী রাজ্য। গ শ্রেণী রাজ্যের মধ্যে কতগুলি রাজ্য ছিল, গ শ্রেণীর মধ্যে 10টি রাজ্য ছিল। এবং লাস্ট শেষে যখন আসছি সেটা হচ্ছে 4 নম্বরে ঘ শ্রেণীর রাজ্য। এই ঘয়ের মধ্যে কতগুলি রাজ্য ছিল, একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। টোটাল হচ্ছে দেখো 29টি হয়ে যাচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলকে ধরে। এটা যখন আমাদের সংবিধান লাগু হয় এরকম অবস্থা ছিল। কিন্তু আমাদের ভারতবর্ষের বর্তমানে যখন রাজ্য রয়েছে, কতগুলো রাজ্য কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে গো, আমি তোমাদের কাছ থেকে এই প্রশ্নটা নেব।
বর্তমানে কতগুলি রাজ্য, কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল, টাইপ করে দাও। 28টা। আর কে বলছো 9টা? কি বলছো বলো, ভালো করে বলো। 28 অ্যান্ড 8, ভেরি গুড। কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে, আমাদের রাজ্যের সংখ্যা হচ্ছে 28টি, এবং কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে কটি? 8টি। দেখো এখানে আমি যদি দেখি, আমাদের রাজ্য পুনর্গঠনের একটা দীর্ঘ ইতিহাস আছে, সেই ইতিহাসটাও আমাদেরকে জানতে হবে। আমাদের রাজ্যগুলো যখন গঠন করা হয়েছিল প্রাথমিক অবস্থায়, বিভিন্ন ভূপ্রকৃতি অনুযায়ী ভাগ করা হয়েছিল। কিন্তু আমাদের ভারতবর্ষ হচ্ছে বহু ভাষাভাষী দেশ। আমাদের সংবিধান ভারতবর্ষে স্বীকৃত, ভারতবর্ষে টোটাল প্রায় 122টির অধিক ভাষা আছে, এবং সংবিধান স্বীকৃতি ভাষা হচ্ছে 22টি, মানে 22টা আমাদের সংবিধানের স্বীকৃত ভাষা আছে। তো বহু ভাষাভাষীর দেশ যেহেতু, সেখানে বিভিন্ন একই রাজ্যের মধ্যে যদি বিভিন্ন ভাষা হয়ে যায়, তাহলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সমস্যা হয়। তো ভারতবর্ষে 1950 সালের পরে থেকে দাবি উঠে যে ভারতবর্ষকে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হোক, এবং সেই দাবি উঠতে উঠতে 1953 সালে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন চালু করা হয়। তাহলে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন কবে চালু হয়? 1953 সালে। কি হয়? ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। ঠিক আছে? এরপরে 1956 সালে এসে আমাদের প্রথম ভাষাভিত্তিক রাজ্য। এখানে আবার অনেক একটা ইতিহাস আছে। অন্ধ্রপ্রদেশের একটা জন, কি রামলিঙ্গম, তিনি হচ্ছেন একটা 56 দিন অনশন করার পরে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের জন্য তিনি মারা যান, এবং ভারতবর্ষের রাজনীতিতে তোলপাড় হতে শুরু করে। 56 দিন অনশন করে তিনি মারা যান। পরবর্তী সে সমস্ত ঘটনাভূমি এইদিকে যাব না, আমার এখন সিলেবাসের দিকে এগোতে হবে। সেসব গল্প পড়ে শোনাবো তোমাদেরকে। তো 1956 সালে কি হয়? প্রথম রাজ্য গঠিত হয়। সেই রাজ্যটির নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো ভাষার ভিত্তিতে প্রথম অন্ধ্রপ্রদেশ, ভাষার ভিত্তিতে প্রথম গঠিত রাজ্যের নাম কি? অন্ধ্রপ্রদেশ। এটা তোমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1956 সালে যখন ভাষার ভিত্তিতে রাজ্য প্রথম গঠিত হয়, তখন ভারতের রাজ্যগুলির অবস্থা কী ছিল? তখন ভারতবর্ষের রাজ্যগুলির অবস্থা ছিল, তাহলে 1956 সালে কী হচ্ছে দেখো। 1956 সালে ভারতবর্ষের রাজ্যগুলি ছিল 14টি রাজ্য ছিল। কটি রাজ্য ছিল? 14টি রাজ্য গঠন করা হয়েছিল, এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছিল। এবং 6টি, এটা হচ্ছে কত সালে? 1956 সালে 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছিল। আজ পর্যন্ত প্রায় 17 বার আমাদের রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে সংবিধান সংশোধন করতে হয়। আজ পর্যন্ত প্রায় 17 বার সংবিধানকে সংশোধন করা হয়েছে শুধুমাত্র রাজ্য পুনর্গঠনের জন্য। এই রাজ্য পুনর্গঠনের ইতিহাস তোমাদেরকে জানতে হবে। রাজ্য পুনর্গঠনের যদি ইতিহাস আমি দেখি, আমি প্রথম থেকে শুরু করব 1957 থেকে। 1957 সালে প্রথম একটা জায়গা, একটা আসাম থেকে নাগাল্যান্ডকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছিল। তাহলে 1957 সালে কি করা হয়েছিল? নাগাল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছিল। নাগাল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছিল 1957 সালে। তারপরে কি করা হয়েছিল? 1960 সালে বোম্বাইকে ভাঙা হয়েছিল। আসলে বোম্বাই এবং বোম্বাই বলে একটা বড় রাজ্য ছিল, সেটা গুজরাট এবং মহারাষ্ট্র দুটো রাজ্য মিলিয়ে একটা রাজ্য ছিল। এই গুজরাট এবং মহারাষ্ট্র মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি, এই দুটো রাজ্য দেখো, এই গুজরাট এবং মহারাষ্ট্র, এই দুটো রাজ্য মিলিয়ে একটাই রাজ্য ছিল, নাম হয়েছিল বোম্বাই। এই বোম্বাইটাকে ভাঙা হয় কত সালে? 1960 সালে ভাঙা হয়। এবং 1960 সালে ভাঙার পরে এটা দুটো রাজ্য হয়, একটা হয় গুজরাট, অপরটা হয় মহারাষ্ট্র। তাহলে 1960 সালে কি করা হলো? দুটো রাজ্য গঠন করা হলো। কি কি? গুজরাট এবং মহারাষ্ট্র। গুজরাট এবং মহারাষ্ট্র। এরপরে আসি 1964 সালে, আমরা চলে আসবো। 1964 সালে কি করা হলো? নাগাল্যান্ড রাজ্য গঠন করা হলো। 1964 সালে নাগাল্যান্ড রাজ্য গঠন করা হলো।
আচ্ছা, আমাকে কেউ বলতে পারবে ভারতবর্ষের কোন অংশটা সব থেকে শেষে স্বাধীন হয়েছে? তোমাদের জন্য প্রশ্ন। নাগাল্যান্ড রাজ্য গঠন করা হলো 1966। না, না, সিকিম তো 1975। তেলেঙ্গানা না, তেলেঙ্গানা তো রাজ্য গো। কবে 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 স্বাধীন হয়েছে জানো? না, হায়দ্রাবাদ তো সেই তখনই দখল করে নিয়েছি আমরা। প্রায় তখন ওই 47-এর পরে, প্রায় 48-এর দিকে, 49-এর দিকে। বল্লভভাই প্যাটেল তখন বিশাল। হুম। না, 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 তোমরা জানো না। দমন, দমনটা হচ্ছে কত সালে গঠন জানো? 1990 সালে। এটা কাদের কাদের ছিল জানো? আমাদের, দেখো আমাদের তো বিভিন্ন আহ, বিদেশিরা ছিল, তাদের মধ্যে পর্তুগিজদের কিছু ছিল। আর যেমন আমাদের, আরে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে চন্দননগর শেষে স্বাধীন হয়েছে। চন্দননগর কত সালে স্বাধীন হয়েছে মনে আছে? দেখো, দমন হচ্ছে 1990 সালে স্বাধীন হয়, পর্তুগিজদের কাছে ছিল এটা, পর্তুগিজরা 1997-90 সালে এটা দিয়ে যায়। ঠিক আছে, এরকম অবস্থা হয়েছিল। তো দেখো, দেখো, তাহলে কি অফিসিয়ালি 1990 সালে দমন স্বাধীন হয়। 1964 হলো। এরপরে আছে 1966। 1966-তে পাঞ্জাব রাজ্যটাকে ভেঙে দেওয়া হয় এবং পাঞ্জাব ভেঙে দুটো রাজ্য গঠন করা হয়, পাঞ্জাব এবং হরিয়ানা। তার সাথে চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। তাহলে পাঞ্জাব এবং হরিয়ানা গঠন করা হয়, পাঞ্জাব হরিয়ানা গঠন করা হয়, তার সাথে কি করা হয়? পাঞ্জাব হরিয়ানার সাথে কি করা হয়? চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। কবে? 1966 সালে। এরপরে চলে আসবো 1970 সালে। যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, আমি সেগুলোই বলছি, বাকিগুলো বলছি না। 1970 সালে হিমাচল প্রদেশ রাজ্য গঠিত হয়, এইচপি রাজ্য গঠিত হয়। এরপরে আমি দেখবো, চলে আসবো 1971 সাল। 1971 সালে যে রাজ্যটি, 71 সালে কোন রাজ্যটি গঠন করা হয়? তিনটে রাজ্য গঠন করা হয়, ত্রিপুরা, মণিপুর ও মেঘালয়। এই তিনটে পূর্বের রাজ্য গঠন করা হয়, ত্রিপুরা, মণিপুর আর মণিপুর ও মেঘালয়। মণিপুর ও মেঘালয় রাজ্য গঠন করা হয়। এই তিনটে রাজ্যকে গঠন করা হয়। এরপরে চলে আসবে 1975 সাল। 1975 সালে কি করা হয়? সিকিম আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যায় এবং সিকিম রাজ্য গঠন করা হয়। সিকিমটা অ্যাকচুয়ালি ছিল কি বলতো? স্বাধীন একটা জায়গা ছিল, নর্থ নর্থ ইস্ট ফ্রন্টিয়ারেরই একটা স্বাধীন, যেমন নেপাল বা ভুটান অবস্থান করছে, সেরকম সিকিমও এরকম স্বাধীনভাবে অবস্থান করত। সে সময় চীনা অগ্রাসন দেখতে পাওয়া যায়। চীনারা সিকিমকে দখল করে নেব এরকম একটা ভাবনা ছিল। তখন সিকিম কি করে 1975 সালে তড়িঘড়ি ভারতের সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে ভারতের এটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ছিল সিকিম। পরবর্তীকালে তাকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। ঠিক আছে, তো সিকিমকে তখন আমরা ভারতে সেই সময়ের কূটনীতিবিদরা খুব সুচতুরভাবে ভারতের অন্তর্ভুক্ত করে নেয় সিকিমকে। এরপরে আসি 1987। 1987 সালে গঠন করা হয় অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং গোয়া রাজ্য। তাহলে এখানে অরুণাচল প্রদেশ গঠন করা হয়, মিজোরাম রাজ্য গঠন করা হয়, মিজো অ্যান্ড গোয়া, এই তিনটে রাজ্য 1987 সালে গঠন করা হয়। এরপর চলে আসবো আমরা 1993 সালে। 1993 সালে কি করা হয়? দিল্লি জাতীয় রাজধানী হিসাবে সেটাকে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে দিল্লির জাতীয় রাজধানী গঠন করা হয়। 2000 সালটা খুব গুরুত্বপূর্ণ। 2000 সালে তিনটে রাজ্য গঠন করা হয়, মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়, আহ, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড এবং বিহার ভেঙে ঝাড়খণ্ড। এই তিনটে রাজ্য গঠন করা হয়, এগুলো তোমরা সবাই জানো। এবং 2014 সালে, 2014 সালের 2nd জুলাই, মনে রাখবে, 2014 সালের 2nd জুলাই একটা রাজ্য গঠন করা হয়। রাজ্যটির নাম হচ্ছে তেলেঙ্গানা। কোনটাকে ভেঙে? অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠন করা হয়ে থাকে, গঠন করা হয়েছে। তারপরে 2019 সালে, 2019 সালে জম্মু JNK কে ভেঙে, জম্মু অ্যান্ড কাশ্মীরকে ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়, লাদাখ এবং লাদাখ এবং জম্মু কাশ্মীর। এবং 2020 সালে
আন- আহ, দাদরা নগর হাভেলি, দমন দিউ, এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলকে মার্জ করে দেওয়া হয়, দাদরা নগর হাভেলি এবং দমন দিউ করা হয়। তা 2020 সালে দাদরা নগর, হ্যাঁ বলো। হ্যাঁ, 2nd জুন, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, 2nd জুন। হুম, বেশ, 2nd জুন হচ্ছে। আচ্ছা, বেশ 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 বেশ, তোমাদের কাছে তো এখন অ্যাভেলেবেল নেট আছে, হ্যাঁ, একবার চেক করে নেবে। এরপরে তোমাদেরকে আমি বলি, তাহলে আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি, ভারতবর্ষের নবীনতম রাজ্যটির নাম কি? তোমরা উত্তর দাও, নবীনতম রাজ্যটির নাম কি? হ্যাঁ, নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। আমি যদি বলি ভারতবর্ষের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি? না, লাদাখ কি করে হবে? দেখো, লাদাখ গঠন হচ্ছে 2019 সালে, আর 2020 সালে গঠন হচ্ছে দাদরা নগর হাভেলি, দমন দিউ। দাদরা নগর হাভেলি, দমন দিউ। হ্যাঁ। আচ্ছা, এরপরে বলো তো, দাদরা নগর হাভেলি, দমন দিউয়ের রাজধানীর নাম কি? দাদরা নগর হাভেলি, দমন দিউয়ের রাজধানী। এনিওয়ান? দমন, অবশ্যই দমন। মনে রাখবে, দমন। আচ্ছা, আর তেলেঙ্গানার রাজধানী কি? অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? তোমাদের কাছ থেকে নেব। অমরাবতী। বেশ, ঠিক আছে। আমি তোমাদের 5টা রাজ্যের নাম লিখে দিচ্ছি, হ্যাঁ? সেই রাজ্যগুলিকে তোমরা অ্যাকর্ডিং টু তোমাদের প্রত্যেকটা রাজ্যের কিন্তু আয়তন ভালো করে জেনে রাখতে হবে। আমি 5টা রাজ্যের নাম বলে দিচ্ছি। এখানে আমি একটু ডিসকাস ভিত্তিক আলোচনা করছি, কারণ মনে থাকার সুবিধা হয় এখানে। 5টা রাজ্যের নাম আমি বলে দিচ্ছি, সেই রাজ্যগুলি তোমরা অ্যাকর্ডিং টু এরিয়া তোমরা সাজাবে। 1 নাম্বার হচ্ছে ইউপি, 2 নাম্বার হচ্ছে বিহার, 3 নাম্বার হচ্ছে মহারাষ্ট্র, 4 নাম্বার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। অ্যাকর্ডিং টু এরিয়া তোমরা সাজাবে। বলতে পারবে এরিয়ার ভিত্তিতে? তোমরা জিওগ্রাফি স্টুডেন্ট, তাই আমি তোমাদেরকে না পড়িয়ে এটা আমি প্রশ্নটা দিয়ে দিলাম। বলো। তুমি প্রথম বলছো উত্তরপ্রদেশ আসবে, তাই বলছো তো? তোমরা কিন্তু এখনো গোলমাল পাকাচ্ছ। হুম, হুম। দেখো, আমি বলে দিচ্ছি, পরপর শুনে নাও, পরপর শুনে নাও, বলে দিচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে আয়তনের দিক থেকে 13তম রাজ্য, এবং জনসংখ্যার দিক থেকে চতুর্থ বৃহত্তম রাজ্য আমাদের ভারতবর্ষের মধ্যে। ভারতবর্ষের বৃহত্তম আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্যের নাম হচ্ছে রাজস্থান, দ্বিতীয় বৃহত্তম রাজ্যের নাম হচ্ছে মধ্যপ্রদেশ, তৃতীয় বৃহত্তম রাজ্যের নাম মহারাষ্ট্র, চতুর্থ বৃহত্তম রাজ্যের নাম ইউপি, পঞ্চম বৃহত্তম রাজ্যের নাম গুজরাট, ষষ্ঠ বৃহত্তম রাজ্যের নাম আহ, কর্ণাটক মেবি। আমার এখানে যদিও আমি গুলিয়ে ফেলেছি। তারপরে আসবে অন্ধ্রপ্রদেশ, তারপরে তামিলনাড়ু, তেলেঙ্গানা, ছত্তিশগড়, বিহার, আমাদের পশ্চিমবঙ্গ 13তম জায়গাতে আসবে, হ্যাঁ? তো তোমরা প্রত্যেকে মনে রাখবে এগুলো। এবং যদি তোমরা সব থেকে ছোটোর দিকে দেখতে যাই, তো ছোটোর দিকে দেখতে গেলে সব থেকে ছোট কে বলো তো? গোয়া। তারপরে কে বলো তো? তারপরে সিকিম। তারপরে কে বলো তো? ত্রিপুরা। তারপরে কে বলো তো? ভেরি গুড। তারপরে কে বলো তো? এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তোমাদেরকে প্রশ্ন কিন্তু এই সমস্ত দিয়ে দিলে, সোজা প্রশ্ন সাজাতে দিয়ে দেবে, বলে প্রশ্ন আমরা কঠিন করিনি। সবাই বাড়িতে এসে কেউ বলতে পারবে না প্রশ্ন কঠিন করেছে।
কিন্তু সমস্যা লেগে যাবে। একই রকমভাবে পপুলেশনের সংখ্যা অনুযায়ী কিন্তু এরকম করে আমাদেরকে মনে রাখতে হবে। পপুলেশনের দিক থেকে সব থেকে বৃহত্তম ইউপি, দ্বিতীয় বৃহত্তম মহারাষ্ট্র, এরকম তৃতীয় বৃহত্তম বিহার, চতুর্থ বৃহত্তম বেঙ্গল, এরকম করে কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। পর 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 এরকম করে মনে রাখতে হবে। পপুলেশন আমি যখন পড়াবো তখন অবশ্যই আমি সেগুলোকে নিয়ে আলোচনা করব। তাহলে এটা গেল। যদি আমি কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর কথা বলি, কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সবথেকে বৃহত্তম অবশ্যই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, এবং সবথেকে ক্ষুদ্রতম হচ্ছে লাক্ষাদ্বীপ। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে এমন একটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যেটা ৩টি রাজ্যে অবস্থিত। সেটি হচ্ছে পুদুচেরি। হ্যাঁ, পুদুচেরি কোন কোন রাজ্যে অবস্থিত বলতে পারবে তোমরা? কোন কোন রাজ্যে অবস্থিত? হ্যাঁ, তামিলনাড়ু। বলো। ভেরি গুড। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরল বা কেরালা, এই ৩টে রাজ্য নিয়ে উম একটু ৩টে রাজ্যের ৩টে অংশে নিয়ে পুদুচেরি গঠিত হয়েছে, বা পুদুচেরি রাজ্যটি আ কেন্দ্রশাসিত অঞ্চলটি গঠন করা হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবথেকে জনসংখ্যা কার আছে নিশ্চয়ই বলতে পারবে? দিল্লি। ভেরি গুড, ভেরি গুড। বেশ, চলো এরপরে তাহলে আমি পরের পার্টে যাব। যদি আমি ভারতবর্ষের দিকে তাকাই, ভারতবর্ষ হচ্ছে এমন একটি দেশ, ভারতবর্ষকে বলা হয় পৃথিবীর সারাংশ। কারণ ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে সমস্ত রকমের ভূপ্রকৃতি দেখতে পাওয়া যায়। এখানে যেমন দেখতে পাবে তুমি উম, পর্বত, এখানে সেরকমই দেখতে পাবে সমভূমি, মালভূমি, সমস্ত রকমের ভূপ্রকৃতি তুমি এখানে ভারতবর্ষের বুকে দেখতে পাবে। এই জন্যই আমরা ভারতবর্ষকে কি বলে থাকি? এপিটম অফ দ্য ওয়ার্ল্ড, বা পৃথিবীর সারসংক্ষেপ বলে থাকি। ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি কি আছে জানো? সব থেকে বেশি আছে সমভূমি। তারপরে কি আছে জানো? তারপরে মালভূমি। হ্যাঁ। তো এইগুলো তোমাদেরকে একটু একটু মনে রাখতে হবে। বেশ, তাহলে আমি ভারতবর্ষে চলে এলাম, ভিতরে চলে এলাম। তো ভারতবর্ষকে ভূপ্রকৃতি অনুযায়ী আমি 5টি ভাগে ভাগ করব। ভূপ্রকৃতি অনুযায়ী ভারতবর্ষকে 5টি ভাগে ভাগ করব। ভূপ্রকৃতি আমি এখনো বেরোতে পারছি না। ভূপ্রকৃতি অনুযায়ী কিভাবে 5টি ভাগে ভাগ করব? কোনো কোনো বইতে 6টি পাবে। হ্যাঁ, বলো। অন্ধ্রপ্রদেশ, বলো। আমি তোমার কথাটা বুঝতে পারছি না। হ্যাঁ, হ্যাঁ, বলো। তুমি কিছু একটা বলতে চাইছো, হ্যাঁ, কিন্তু আমার কর্ণগোচর হচ্ছে না। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল 1956-এ। কোনো কোনো বইয়ে 53 থাকবে, কিন্তু 53টা নেবে না। কারণ হচ্ছে 53টা হচ্ছে কমিশনটা গঠন করা হয়েছিল 1953-তে, এবং প্রকৃত অর্থে রাজ্যটি গঠন করা হয়েছিল 1956-এ। হুম, 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 হুম। আচ্ছা, আমি তোমাদের কথাগুলো ঠিকমতো শুনতে পাচ্ছি না কেন বলো তো? কারো কারো শুনতে পাচ্ছি ঠিকঠাক, কারো কারো ঠিকঠাক শুনতে পাচ্ছি না। একটু সমস্যা হচ্ছে তোমাদের কথা শোনা নিয়ে আমার। বেশ, আমি এগুলো একটু শেষে আলোচনা করি। হ্যাঁ, যে যে সমস্যাগুলো আছে সেগুলো শেষে আলোচনা করি, না হলে তোমাদের অ্যাকচুয়ালি এগুলো শেষ হবে না, শেষ করতে পারবো না। তো চলো আমরা 5টি ভাগে ভাগ করব ভারতের ভূপ্রকৃতিকে, বা ভারতের যে ফিজিওগ্রাফি আছে সেই ফিজিওগ্রাফিকে। তো 5টি ভাগের মধ্যে সবার ওপরে, বা সবার প্রথমে যেটা আছে সেটাকে আমরা বলি উত্তরের হিমালয় পর্বত। আমরা এগুলো সবাই জানি, আমি পরপর লিখছি না। উত্তরের পার্বত্য অঞ্চল,
নাম্বার হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল, 3 নাম্বার হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 নাম্বার হচ্ছে কোস্ট অঞ্চল বা উপকূলবর্তী উপকূলীয় সমভূমি অঞ্চল, এবং দ্বীপসমূহ বা দ্বীপপুঞ্জসমূহ। এই 5টি ভাগকে আমি 5টি ভাগে ভাগ করে সমগ্রটাকে আলোচনা করব। যদি আমি ভারতবর্ষের প্লেন এরিয়া দেখি, ভারতবর্ষের এটা এটা মনে রাখা খুব জরুরি। ভারতবর্ষের প্লেন এরিয়া কত পার্সেন্ট আছে জানো? 43%। ভারতবর্ষের প্লেটু কত পার্সেন্ট আছে জানো? এটা লিখে নাও একটু। প্লেন হচ্ছে 43%, প্লেটু এরিয়া আছে, প্লেটু এরিয়া রয়েছে ভারতবর্ষের 27.7%। 27.7%। ভারতবর্ষের হিল এরিয়া আছে, ভারতবর্ষের হিল এরিয়া আছে 18.6%। ভারতবর্ষের মাউন্টেন এরিয়া আছে 10.7%। এটা একটু সবাই নোট করে নেবে, হ্যাঁ, এটা পরীক্ষায় আসে আমাদের। তাহলে প্লেন এরিয়া হচ্ছে 43%, প্লেটু এরিয়া হচ্ছে 27.7%, হিল এরিয়া আছে 18.6%, অ্যান্ড মাউন্টেন এরিয়া হচ্ছে 10.7%। আচ্ছা, তোমাদের ওই লিঙ্কে কতজন আছো গো? তাহলে তোমরা এই লিঙ্কে, একটা লিঙ্কে আমি জয়েন করিয়ে দেবো। না, এই লিঙ্কে, তোমাদের প্রথমের লিঙ্কে একটু বলবে। বেশ, ঠিক আছে, হয়ে যাবে, হয়ে যাবে। তো তোমরা সবাই মিলে চলে এসো, প্রথম লিঙ্কে চলে এসো, হ্যাঁ। এই লিঙ্কটা লেফট করে নাও, ওই লিঙ্কে চলে এসো। চলো একটু জয়েন করিয়ে নি, তারপরে আবার শুরু করবো। ক্লাসটা রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং অবশ্যই পাবে। হ্যাঁ, রেকর্ডিং অন করা আছে। তো আমরা এখানে ছিলাম, ঠিক আছে। চল, মাউন্টেন ছিল, প্লেন, প্লেটু, হিল অ্যান্ড মাউন্টেন। তো ভূপ্রকৃতি এতদূর পর্যন্ত গেল। এরপর যদি আমরা উত্তরের পার্বত্য অঞ্চলকে দেখি, প্রথমে আমরা 1 নাম্বারটাকে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। তো উত্তরের পার্বত্য অঞ্চলটাকে কি কি পর্বত আছে সেটাকে দেখব। উত্তরের পার্বত্য অঞ্চল, এই উত্তরের পার্বত্য অঞ্চলটাতে আমরা মূলত 3টে পর্বত পাবো, পর্বত শ্রেণী পাবো। 1 নাম্বারটা হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণী পাবো। 2 নাম্বার হচ্ছে লাদাখ, অ্যাকচুয়ালি লাদাখটা মালভূমি পাবো। লাদাখ মালভূমিটা দুটোর মধ্যে আছে, কারাকোরামের মধ্যেও আছে, কিছুটা হিমালয়ের মধ্যেও আছে। তো কারাকোরাম পর্বত পাবো, এবং পর্বতশ্রেণী দুটো যদি পর্বতশ্রেণী দেখি, কারাকোরাম পর্বতশ্রেণী পাবো, হিমালয় পর্বতশ্রেণী পাবো। এই কারাকোরাম এবং হিমালয় পর্বতশ্রেণীগুলো আহ, একটা পর্বত গ্রহণটি থেকে উৎপত্তি লাভ করেছে। সে গ্রহণটিটার নাম কেউ বলতে পারবে? এনিওয়ান তোমাদের মধ্যে থেকে? আচ্ছা, ভেরি গুড। পামির গ্রন্থি থেকে এটা উৎপত্তি লাভ করেছে, ঠিক আছে। এবং আমি যদি দেখি, প্রথমে আমি একটু কথা বলে নেব কারাকোরাম নিয়ে, তারপরে আমি হিমালয়তে আসবো। তো কারাকোরাম পর্বত শ্রেণীকে একটু বলে নিই কথা। তো কারাকোরাম পর্বতশ্রেণীটা আমাদের লাদাখ এবং জম্মু কাশ্মীর অংশে অবস্থিত। তো কারাকোরাম পর্বতশ্রেণীটির মধ্যে সবথেকে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত K2 অবস্থিত। এই K2 বা গড উইনোস্টিন, যেটাকে বলা হয় কিং অফ কারাকোরাম,
এটার সবথেকে ওর উচ্চতা হচ্ছে ৮,৬১১ মিটার এবং এটি পৃথিবীর ২য় উচ্চতম শৃঙ্গ, ভারতবর্ষের উচ্চতম শৃঙ্গ, যেটি কারাকোরামে অবস্থিত। কারাকোরামে আরও একটা রয়েছে, সেটা হচ্ছে একটা হিমবাহ রয়েছে যেটাকে আমরা বলে থাকি সিয়াচেন। এই সিয়াচেনটা হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ এবং দীর্ঘতম হিমবাহ যাই বলতে পারো। এছাড়া আরও কিছু হিমবাহ রয়েছে, বলতারো, হিসপার, এরকম অনেকগুলো হিমবাহ রয়েছে। সেই হিমবাহর নামগুলো তোমাদেরকে জানতে হবে এবং তোমরা অবশ্যই যে কোনো একটা বই, যে স্ট্যান্ডার্ড বইটা পড়বে সেখান থেকে তোমরা এই নামগুলো অবশ্যই পেয়ে যাবে। এই নাম কি কোনগুলোকে মূলত পড়তে হবে সেগুলোকে আমি বেশি করে বলে দিচ্ছি, ফোকাস করছি। তো এই প্রত্যেকটা হিমবাহের নাম কিন্তু তোমাদেরকে জানতে হবে। এরপর চলে আসি আমরা হিমালয় পর্বতশ্রেণী নিয়ে। হিমালয় পর্বতশ্রেণীকে বলা হয়ে থাকে একটা আন্তর্জাতিক পর্বতশ্রেণী। আন্তর্জাতিক পর্বতশ্রেণী কেন বলা হয়, কোনগুলোকে বলা হয়? যে সমস্ত পর্বতশ্রেণীগুলি বিভিন্ন দেশের মধ্যে বিস্তৃত রয়েছে সেগুলোকে আন্তর্জাতিক পর্বতশ্রেণী বলা হয়। তো হিমালয় পর্বতশ্রেণী যেহেতু বিভিন্ন দেশের মধ্যে বিস্তৃত রয়েছে, তাই হিমালয়কে বলা হয় আন্তর্জাতিক পর্বতশ্রেণী। এই হিমালয় পর্বতশ্রেণী কখন উৎপত্তি লাভ করেছে? হিমালয় উৎপত্তি লাভ করেছে টার্সিয়ারি যুগে। আমরা জানি কেন উৎপত্তি লাভ করেছে। এখানে একটা মহীখাত ছিল, টেথিস নামক একটা মহীখাত। ওই টেথিস নামক মহীখাতে শিলার উপর ভাঁজ পড়ে এই হিমালয় পর্বতটি সৃষ্টি হয়েছে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, কোন দুটি পাতের ধাক্কার ফলে এই হিমালয় পর্বতটি উৎপত্তি হয়েছে? হিমালয় হচ্ছে একটা নবীন ভঙ্গিল পর্বত। এই নবীন ভঙ্গিল পর্বতটি উৎপত্তি লাভ করেছে ইউরেশীয় পাত এবং ভারতীয় পাতের চলনের ফলে। তাহলে কি পাত রয়েছে? একটা হচ্ছে ইউরেশীয় পাত এবং ভারতীয় পাত। ইউরেশীয় পাত ও ভারতীয় পাত। এখান থেকে যেটাকে মনে রাখতে হবে, দুটোই পাতই কিন্তু দুটোই পাতই কিন্তু উত্তর দিকে চলনশীল। ভারতীয় পাতটি উত্তর পশ্চিমে চলনশীল এবং ভারতীয় পাতটি ভারী হওয়ার দরুন ভারতীয় পাতটি দ্রুতগতির পাত। এই দুটো পাতের মধ্যে সব দ্রুতগতির পাত হচ্ছে ভারতীয় পাতটি এবং ভারতীয় পাতটি ভারী এবং দ্রুতগতির। এর ফলে ইউরেশীয় পাতের মধ্যে গিয়ে ধাক্কা মারে এবং ভারতীয় পাতটি ভারী হওয়ার জন্য সেটা নিচে প্রবেশ করতে থাকে। এ ধরনের প্রশ্ন আসে, কোন পাতটি নিচে প্রবেশ করেছে? ভারতীয় পাতটি কিন্তু ইউরেশীয় পাতের নিচে প্রবেশ করেছে এবং প্রচুর চাপের ফলে সেখানে কনভার্জিং প্লেট বাউন্ডারি বরাবর আমাদের হিমালয় পর্বতের উৎপত্তি লাভ ঘটেছে। এই হিমালয় পর্বতের উৎপত্তি ঘটেছে ৩টে ভূ আন্দোলনের ফলে। প্রথম ভূ আন্দোলনটি ঘটে থাকে আজ থেকে প্রায় ১২ কোটি বছর পূর্বে, টারশিয়ারি পিরিয়ডে বা টারশিয়ারি যুগে। হিমালয় পর্বতকে যদি আমরা দেখি, সমগ্র হিমালয় পর্বতটা ৭,০০,০০০ স্কয়ার কিলোমিটার এরিয়া জুড়ে, ৭,০০,০০০ স্কয়ার কিমি এরিয়া জুড়ে অবস্থিত। তার মধ্যে ভারতবর্ষ আছে ওয়ান থার্ড। ওয়ান থার্ড মানে কত লাখ? ৫,০০,০০০ স্কয়ার কিলোমিটার ভারতবর্ষে অবস্থান করছে। এই হিমালয় পর্বতের আহ, গড়ে প্রায় ২৫০০ কিলোমিটার দৈর্ঘ্য। এর দৈর্ঘ্য কত? কোনো কোনো বইয়ে ২৪০০ কিলোমিটার থাকবে, কোনো কোনো বইয়ে ২৫০০ কিলোমিটারও থাকতে পারে। তো গড়ে ২৫০০ বা ২৪০০ কিলোমিটার এর দৈর্ঘ্য, এটি দীর্ঘ। ঠিক আছে, দীর্ঘটা। এটা কোথা থেকে শুরু হয়েছে? জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে শুরু হয়েছে, মানে থেকে পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে শুরু হয়েছে। এটা নাঙ্গা পর্বতটা কোথায় অবস্থিত? পশ্চিমে নাঙ্গা পর্বত। নাঙ্গা পর্বত পশ্চিমে মনে হয় কোথায়? জম্মু কাশ্মীরে। নাঙ্গা পর্বত থেকে শুরু হয়েছে এবং পূর্বে কোথায় শেষ হয়েছে? নামচা বারোয়া। নামচা বারোয়া। এই নামচা বারোয়াটা কোথায়? এপিতে, অরুণাচল প্রদেশে অবস্থিত। তো নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া পর্যন্ত হিমালয়ের বিস্তার। হিমালয়টাকে উৎপত্তির বেসিসে বা আমরা যদি দেখি এর দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর এটাকে ৪টে ভাগে ভাগ করব। ধরো আমি একটা হিমালয়ের ছবি আঁকছি। আমি একটা হিমালয়ের ছবি, আমি একটা রাফলি, এটা ভেবো না এটা আসলে হিমালয়। তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা ছবি আঁকলাম হিমালয়। এটা ধরে নিলাম হিমালয়। তো হিমালয়কে যদি আমি তাহলে হিমালয়ের প্রস্থ কোনটা? এইটা হচ্ছে হিমালয়ের প্রস্থ, এই দিকটা। এই প্রস্থ বরাবর হিমালয়টাকে আমরা ভাগ করতে পারি কটা ভাগে? ৪টে ভাগে ভাগ করতে পারি। এই ৪টে ভাগকে আমরা একটু সুস্থভাবে পড়ব। প্রথম যেটা ভাগ, উপরের যে অংশটা রয়েছে, হিমালয় পর্বতটা আমি কি প্রথমে বলা হলো কত? ৩টে ভূ আন্দোলনের দ্বারা হিমালয় পর্বতটির উৎপত্তি ঘটেছে। প্রথম ভূ আন্দোলনের ফলে উৎপত্তি লাভ করেছে
এই দুটো অংশ। প্রথম অংশটির নাম হচ্ছে তেথিস হিমালয়। তেথিস হিমালয়। তেথিস হিমালয়। এই তেথিস হিমালয়ের উৎপত্তি এটা হচ্ছে তেথিস হিমালয়। এই তেথিস হিমালয়ের উৎপত্তি হয়েছে কবে? আজ থেকে 7 থেকে 12 কোটি বছর পূর্বে তেথিস হিমালয়ের উৎপত্তি লাভ করেছে। তেথিস হিমালয়টা মূলত তিব্বতে অবস্থিত। ভারতবর্ষে তেথিস হিমালয় দেখতে পাওয়া যায় লাদাখ এবং লাদাখ এবং জে-এন্ড-কে তে, জম্মু কাশ্মীরে। এখানে কিন্তু একমাত্র টেথিসের অস্তিত্ব রয়েছে, যদিও সেই অংশগুলো পাকিস্তানের এবং চীনের দখলে রয়েছে আমাদের। এখানে একটা আহ, মনে পড়ে গেল আমার, ভারতবর্ষের মধ্যে সবথেকে বৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি? আমি তোমাদেরকে আন্দামান নিকোবর তখন বললাম, কিন্তু আমি তো তোমাদেরকে ভুল বললাম। আমার মনে পড়ে গেল, তোমাদের তো, তোমরা তোমাকে বলোনি কেউ। হ্যাঁ, হ্যাঁ, এখন কিন্তু অবশ্যই লাদাখ হবে। আগে আন্দামান নিকোবর ছিল, এখন কিন্তু লাদাখ হবে। হ্যাঁ, এটা মনে রাখবে। লাদাখটা অবশ্যই হবে। তারপরে দেখো, তেথিস হিমালয় 7 থেকে, এই তেথিস হিমালয়ের সবথেকে উচ্চতম শৃঙ্গের নাম মনে রাখতে হবে লিউপারগেল। এটাকে মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে কি, এটাকে বলা হয় আহ, উচ্চ হিমালয়, বাকে এটাকে আমরা হিমাদ্রি হিমালয় বলি। এই উচ্চ হিমালয় বা হিমাদ্রি হিমালয় এমন একটা হিমালয় যেখানে যত উচ্চতম শৃঙ্গগুলি এখানেই অবস্থিত, এই হিমালয়টিতেই অবস্থিত। এই হিমালয়টাও কিন্তু প্রথম ভূ আন্দোলনের ফলে, অর্থাৎ 7 থেকে 12 কোটি বছর পূর্বে এটার উৎপত্তি লাভ ঘটেছে। এখানে যেমন বড় বড় শৃঙ্গ বলতে আহ, যত বড় বড় শৃঙ্গ আছে, মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ। এটা কিন্তু এই আহ, হিমাদ্রি হিমালয় বা উচ্চ হিমালয় এখানে অবস্থিত। তাহলে হিমাদ্রি বা উচ্চ হিমালয় কি অবস্থিত? বড় বড় শৃঙ্গগুলি অবস্থিত। নন্দা দেবী, অন্নপূর্ণা, লোটসে, মাকালু, এই সমস্তগুলো কিন্তু অবস্থিত রয়েছে এখানে, এই হিমাদ্রি হিমালয়ে। তাহলে হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। কত উচ্চতম পর্বতশৃঙ্গ? 8,000, কত বলো, 448 মিটার। কিন্তু কোনো কোনো থাকবে 50 থাকবে, এটা চাইনিজ মত অনুযায়ী, কিন্তু এখনো 48টাই সমগ্র বয়ে আছে, তাই 48টাকে তোমরা মনে রাখবে। ঠিক আছে। এরপরে দেখো, এর পরবর্তী অংশ, আমি দেখো আরও এখান থেকে অনেক কিছু বলা যায়, কিন্তু আমি অতটা ডিটেলসে জানছি না, তোমরা বইয়ে পেয়ে যাবে। অলরেডি সময় অনেকটাই হয়ে গেছে। এরপরে অংশটাকে আমরা বলে থাকি হিমাচল হিমালয়। এই অংশটাকে আমরা বলবো হিমাচল হিমালয়। হিমাচল হিমালয়। এই হিমাচল হিমালয়ের মধ্যে হিমাচল প্রদেশ থেকে শুরু হবে এবং বাকি অংশগুলিতে বিস্তৃত রয়েছে। হিমাচল হিমালয়ের শেষের দিকটাতে আহ, আগে একটা সমভূমি টাইপের ছিল, এবং হিমাচল হিমালয়ের এসে আহ, এখানে এটা, হ্যাঁ, এটা দ্বিতীয়বার ভূ আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছে। আজ থেকে প্রায় 2 কোটি বছর পূর্বে এটা সৃষ্টি হয়েছে। এবং শেষের অংশ যেটাকে রয়েছে, এটাকে আমরা বলে থাকি শিবালিক হিমালয়। এই শিবালিক হিমালয়টা কবে উৎপত্তি লাভ করেছে? আজ থেকে প্রায়, সব থেকে নবীনতম অংশ এটি, আজ থেকে প্রায় 70 লক্ষ বছর আগে এটির উৎপত্তি লাভ করেছে। দেখবে এই শিবালিক হিমালয়ের গড় উচ্চতাও কম, গড়ে প্রায় ম্যাক্সিমাম 1500 মিটার উচ্চতা, ম্যাক্সিমাম 1500 মিটার উচ্চতা আছে। এর বিস্তারও কম, প্রস্থও কম। ঠিক আছে, এখানটা একটু দেখে নেবে। যদি আমরা এটাকে আহ, দৈর্ঘ্য বরাবর ভাগ করি, দৈর্ঘ্য বরাবর কিন্তু এটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারবো। মূলত 3টে ভাগে ভাগ করব। একটা হচ্ছে পশ্চিমের হিমালয়, মধ্য হিমালয় এবং পূর্ব হিমালয়। মধ্য হিমালয়টা আমরা পড়বো না, মধ্য হিমালয়টা আমাদেরকে পড়তে হবে না, কারণ মধ্য হিমালয়টা আছে নেপালের মধ্যে। তো নেপালের অংশটাকে আমরা পড়বো না। পূর্ব হিমালয়টাকে আমরা পড়বো এবং আহ, পশ্চিম হিমালয়টাকে পড়বো। পশ্চিম হিমালয়ের মধ্যে জম্মু কাশ্মীরের একটা অংশ আছে, আর একটা আছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডকে নিয়ে একটা অংশ আছে। তবে এখান থেকে আমি তোমাদেরকে যেগুলো পড়তে হবে একটু বলে দিচ্ছি, সিকোয়েন্সটা তোমরা একটু দেখবে। আমি তোমাদেরকে একটা ম্যাপ দেখানোর চেষ্টা করি। এই যে বিভিন্ন পর্বতগুলো রয়েছে, এই পর্বতগুলোর সিকোয়েন্সটাকে তোমরা দেখবে। এই ম্যাপগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে, গ্রুপে দিয়ে দেবো। দেখো এই ম্যাপগুলো যেগুলো রয়েছে, এই যে গডিনাস্টিন রয়েছে, এই লাদাখ রয়েছে, এই কারাকোরাম রয়েছে, নাঙ্গা পর্বত রয়েছে, দেখো সমস্ত পর্বতগুলো দেওয়া রয়েছে। পীর পাঞ্জাল,
তারপরে এই সমস্ত পর্বতগুলো এখানে আমাদের কাশ্মীর উপত্যকাটাকে খুব ভালোভাবে জানতে হবে। কাশ্মীর উপত্যকা জাসকার এবং পীর পাঞ্জালের মাঝে অবস্থিত। তো এই কোন পর্বত দুটির মাঝে অবস্থিত সেটাও তোমাদেরকে জানতে হয়। এখান থেকে আমি তোমাদেরকে যেটা মূলত জানতে হয়, তোমরা যেগুলো জানো না বা কম জানো, সেটা হচ্ছে কাশ্মীর উপত্যকাটা সৃষ্টি হয়েছে নদী এবং হিমবাহের মিলিত সঞ্চয় কার্যের দরুন। এই জন্য এখানে স্পেশাল একটা মৃত্তিকা দেখতে পাওয়া যায়, সেটাকে আমরা বলে থাকি কারেওয়া মৃত্তিকা। এই কারেওয়া মৃত্তিকা ভারতবর্ষের মধ্যে একমাত্র ওখানেই দেখতে পাওয়া যায়, এবং এই অংশটিতে কি করা হয়, ভালোভাবে জাফরান চাষ হয়। এই কারেওয়া মৃত্তিকাতে মূলত জাফরান চাষ হয়ে থাকে। ঠিক আছে? তো তারপরে তোমরা এখানটা পড়ে নেবে, তারপরে পূর্ব ভারত চলে আসবে। এই পূর্ব ভারতের মধ্যে যে জায়গাগুলো তোমাদেরকে বেশি করে দেখতে হবে, যেমন আমাদের পশ্চিমবঙ্গের অংশটাকে একটু দেখতে হবে। পশ্চিমবঙ্গের অংশ দেখা বলতে সিঙ্গলীলা পর্বত একটা দেখবে, আর একটা পূর্ব হিমালয়গুলো থেকে দেখবে। তো সিঙ্গলীলা পর্বতটা কোথায় কোথায় রয়েছে? সিকিম এবং নেপাল এবং ভারতকে আলাদা করেছে সিঙ্গলীলা পর্বত, এবং ভারতের পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলাতে রয়েছে। দার্জিলিং এবং আহ, কালিম্পং জেলাতে রয়েছে। তো সিঙ্গলীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ওখানে হচ্ছে সান্দাকফু। এই সান্দাকফুটাই হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, তোমরা কেউ সান্দাকফু ট্রেকিং এ গেছিলে কোনোদিন? কে কে গেছো? আরে, ভূগোলের ছেলে মেয়ে একটু ঘুরে বেড়াবে, হেঁটে বেড়াবে পাহাড়ে পর্বতে, একটু ভূগোল ভূগোল তবে তো ফিল হবে। একবার যাবে সকলে সময় করে, চাকরিটা পেয়ে যাও। চাকরিটা পেলেও যাবে, না পেলেও যাবে। ঘুরো, পৃথিবীটাকে একবার ঘুরে নাও। আহ, এখন সান্দাকফুতে হচ্ছে, আর সান্দাকফুর উচ্চতা হচ্ছে 36 মিটার। 36, হ্যাঁ বলো। হুম। বুঝতে পারছি না। হ্যাঁ, উত্তরাখণ্ডে আজকে দেখলাম পুরো গ্রামটাই ধ্বংস হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, উত্তরাখণ্ডের খড়প মানে পুরো গ্রামটাকে ধ্বংস হয়ে গেছে। আমি দেখলাম প্রাথমিক, মানে এটা বিকেলের দিকেই হয়েছে। তো হরপাবানগুলো খুব খারাপ এখন, এই এই মুহূর্তে। তো হ্যাঁ, তো যেটাকে আমরা আসছিলাম, তো ঠিক আছে। তো একটু প্রকৃতির মধ্যে একটু ঘুরবে, একটু দেখাশোনা করবে, প্রকৃতিকে একটু দেখো, জিওগ্রাফি স্টুডেন্ট যেহেতু, আর যেখানে যাবে সেখানকার ভূপ্রকৃতি কীরকম, কী অবস্থায় রয়েছে, এগুলোকে দেখার চেষ্টা করবে। মৃত্তিকা কীরকম, সেখানে মৃত্তিকা কোন সময়ে গঠিত হয়েছে, তার ইতিহাসটা কি, এগুলো একদম খুব স্বাভাবিক কৌতূহল নিয়ে জানবে, দেখবে অটোমেটিক জেনে যাবে। এরপরে দেখো, এরপরে যেগুলো আসবো, সান্দাকফু, তার সঙ্গে যেগুলো তোমার আরও দু চারটে ওখানে উচ্চভূমি আছে, উচ্চ পর্বত আছে। সেই উচ্চভূমিগুলোকে তোমরা একটু ওখান থেকে দেখে নেবে। এই বইটিতে তোমাদের যে কোনো মাধ্যমিকের বইটিতে পেয়ে যাবে। এরপরে আমি চলে আসি। হ্যাঁ, যখনই তুমি পূর্বের উচ্চভূমি পড়বে, পূর্বের উচ্চভূমিগুলোর মধ্যে কোথায় আছে? অরুণাচল প্রদেশ পড়বে, আহ, এদিকে নাগাল্যান্ড পড়বে, মিজোরাম পড়বে, আর সব থেকে গুরুত্বপূর্ণ গারো খাসি জয়ন্তিয়া, এইটা হচ্ছে মেঘালয় মালভূমি। মেঘালয় মালভূমিটা কিন্তু ছোটনাগপুর মালভূমির অংশবিশেষ। আর পূর্বের যে পাহাড়গুলো রয়েছে, সেই পাহাড়গুলোকে একটু মনে রাখতে হবে। যেমন মিশমি পাহাড়, যেমন অ্যাবোর পাহাড়, যেমন মিরি পাহাড়, ডাফাবুম পাহাড়, এইগুলোকে তোমাদেরকে পরপর মনে পাটকয়তে তো বলেছি, পাটকয় পাহাড়, এই পাহাড়গুলোকে তোমাদেরকে মনে রাখতে হবে। এগুলো অবশ্যই বইয়ে তোমরা সুন্দর করে পেয়ে যাবে। তো এটা গেল আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল। এরপরে অংশটা কি রয়েছে? দক্ষিণের সমভূমি অঞ্চল। দক্ষিণের সমভূমি, পার্বত্য অঞ্চলের নিচেই যেটা রয়েছে সমভূমি, সেটা হচ্ছে দক্ষিণের সমভূমি অঞ্চল। এই দক্ষিণের সমভূমি অঞ্চলটা মূলত গঠিত হয়েছে তিনটি নদীর ক্ষয়কার্যের ফলে: সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র। এই তিনটি নদীর ক্ষয়কার্যের দ্বারা উত্তরের বৃহৎ একটা সমভূমি গঠিত হয়েছে। উত্তরের সমভূমিগুলোকে যদি আমরা দেখি, আমরা দুটো অংশে ভাগে ভাগ করতে পারবো। একটা রাজস্থানের বিস্তীর্ণ মরু সমভূমি অঞ্চল, এবং বাকি হচ্ছে সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল। তো রাজস্থানের যে অংশটা রয়েছে, রাজস্থানের বিস্তীর্ণ সমভূমি অঞ্চলটাকে যদি আমরা দেখি,
তো রাজস্থানের বিস্তীর্ণ সমভূমি অঞ্চলটাকে আমরা কতকগুলি পার্টে ভাগ করবো। আমি তোমাদেরকে একটু গ্রিন বোর্ডটাকে ইউজ করি। দেখো, রাজস্থানে ওখানে একটা পর্বত আছে। পর্বতটাকে আমরা আরাবল্লী পর্বত বলে থাকি, যেটা হচ্ছে তোমার সবথেকে প্রাচীন ভঙ্গিল পর্বত। ভারতবর্ষের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। তো আরাবল্লীর পশ্চিম দিকে যদি যাওয়া যায়, তো সমগ্র পশ্চিম অংশকে আমরা ৫টি ভাগে ভাগ করি। রাজস্থানের দিকে যাচ্ছি, ৫টি ভাগে ভাগ করব। প্রথম হচ্ছে বাগার। বাগার কাকে বলবো? বাগার বলতে বোঝানো হবে আরাবল্লী পর্বতের জাস্ট পাদদেশে ঘাসযুক্ত, তৃণভূমিযুক্ত যে বালিময় অঞ্চল রয়েছে সেটাকে আমরা বলি বাগার। ২ নম্বর অঞ্চলটাকে আমরা বলি রোহি। রোহি কাকে বলবো? রোহি বলতে বোঝানো হবে বাগারের পরবর্তী অংশ, যেগুলি বিভিন্ন নদীগুলি এসে, ছোট ছোট নদীগুলি প্লাবনভূমি তৈরি করেছে, সেগুলোকে আমরা রোহি বলবো। ৩ নাম্বার কোনটাকে বলবো? ক্ষুদ্র মরু বা থালি বলি, যেগুলো একটা বালিময় সমভূমি, মরুভূমির একটা ক্ষুদ্র সংস্করণ, সেগুলোকে আমরা বলে থাকি থালি। ৪ নাম্বার কোন বলবো আমরা? হামাদা। হামাদা কাকে বলবো? হামাদা বলতে বোঝানো হবে পাথুরে একটা অঞ্চল, যেখানে থালির পরে পাথুরে অঞ্চলটাকে হামাদা বলবো। এবং ৫ নাম্বারকে বলবো মরুস্থলী। এই ৫ নম্বরের মরুস্থলী, মরুস্থলীটাকে হচ্ছে পুরো বিস্তীর্ণ মরুভূমি অঞ্চলটাকে মরুস্থলী বলবো। এরপরে যদি আমরা চলে আসি আহ, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে, গাঙ্গেয় সমভূমি অঞ্চলের হিমালয়ের পরবর্তী পাদদেশে অঞ্চলে যে বড় বড় পাথুরে অংশ থাকে, ধরো এটা যদি হিমালয় হয়, হিমালয়ের পরবর্তী অংশে বড় বড় পাথুরে অংশ আছে। এই পাথুরে অংশটাকে আমরা বলে থাকি ভাবর। ভাবরের পরে যে জলাভূমি রয়েছে, সেই জলাভূমিটাকে আমরা বলে থাকি তরাই। তরাই। এবং এখানকার নবীন পলিগঠিত অঞ্চলটাকে নবীন পলিগঠিত ভূমিগুলোকে বলা হয় খাদার। তাহলে খাদার বলা হয়, খাদার মানে কি? নবীন পলিগঠিত ভূমি। খাদার হচ্ছে নবীন পলিগঠিত ভূমি, নবীন পলি। এবং প্রাচীন পলিগুলোকে বলা হয় ভাঙাড়, এবং প্রাচীন পলিগুলোকে বলা হবে কি? ভাঙাড়। এই নবীন পলিগুলোকে পাঞ্জাবে বলা হবে বেট। প্রাচীন পলিগুলোকে বলা হয় খাড় বা এরকম কিছু একটা বলা হয়ে থাকে। পাঞ্জাবে প্রাচীন পলিকে কি বলা হয় গো? হ্যাঁ, ধায়া, ধায়া বলা হয়ে থাকে একটা। ঠিক, ধায়া বলা হয়ে থাকে। বেশ। তো তোমরা এগুলো দেখবে, এবং পশ্চিমবঙ্গের পার্টটা যেহেতু আমাদের পরীক্ষাতে নেই, কিন্তু পশ্চিমবঙ্গ তো আর ভারতের বাইরে নয়। তো যখন ভূপ্রকৃতিগুলো পড়বে, পশ্চিমবঙ্গটাকে একবার অবশ্যই দেখে নেবে। কারণ যেহেতু পরীক্ষায় প্রশ্ন আসেনি কোনোদিন, কিন্তু পশ্চিমবঙ্গটা একটু দেখে নেবে, কারণ যেহেতু আমাদের ক্লাস 9-এর বইয়ে সিলেবাসের অন্তর্ভুক্ত আছে। তো পশ্চিমবঙ্গে যখন পড়বে, বিভিন্ন ওই ভূমিগুলোকে পড়ে নেবে। তরাই ভাবরের পরে যেগুলো বারেন্দ্র ভূমি, যে সমস্ত ভূমিগুলোর নাম রয়েছে না, ওই অংশগুলো তোমরা পশ্চিমবঙ্গটা ক্লাস 9-এর বই থেকে একটু ছোট করে দেখে নেবে। বিভিন্ন যে ভাগগুলো, যেগুলো তোমার অ্যাক্টিভ কোনগুলো বদ্বীপ আছে, কোনগুলো মৃত বদ্বীপ, কোন অংশগুলো, এইগুলো একবার 9-এর বই থেকে তোমরা জাস্ট একবার দেখে নেবে। এরপরে তোমরা চলে আসবে, যখনই এটা পড়া হয়ে যাবে ৩টে আলাদা আলাদা পার্ট করে পড়ে নিলে, এবং কোন কোন রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। ধরো হিমালয় পর্বত আমি বললাম, হিমালয় পর্বত কোন কোন রাজ্যের মধ্যে বিস্তৃত রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। হিমালয় পর্বত, আচ্ছা আমি তোমাদেরকে যদি এখন একটা জিজ্ঞেস করি যে হিমালয় পর্বত কটা রাজ্যের মধ্যে বিস্তার আছে, তোমরা কেউ কতজন বলতে পারবে হিমালয় পর্বত কটা রাজ্যের মধ্যে আছে? হিমালয় পর্বত, এনিওয়ান? দেখো, তোমরা সোজা ওইরকম করে মুখস্থ করতে যাবে না, সোজা হিসেব করে নাও। প্রথমত, জম্মু কাশ্মীর এবং লাদাখ, এই দুটো হচ্ছে কি কেন্দ্রশাসিত অঞ্চল। আমি এই দুটোকে এখন বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের কি কি রয়েছে? এইচপি রয়েছে, হিমাচল প্রদেশ। ২ নম্বর কি? উত্তরাখণ্ড রয়েছে, ইউকে রয়েছে। ৩ নম্বর কি রয়েছে? সিকিম রয়েছে। ৪ নম্বর কি রয়েছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে। ৫ নম্বর কে আছে? আসাম আছে। ৬ নম্বর কে আছে? অরুণাচল প্রদেশ আছে। ৭ নম্বর কে আছে? নাগাল্যান্ড আছে। ৮ নম্বর কে আছে? মিজোরাম আছে। ৯ নম্বর কে আছে? ত্রিপুরা আছে। ১০ নম্বর কে আছে? মেঘালয় আছে।
ত্রিপুরা আছে, মেঘালয় আছে। আমি কি কোনো রাজ্যের নাম বাদ দিলাম নাকি বলো তো? একটা ১০টা কি ১১টা হওয়ার কথা। আমি কি কোনো রাজ্যের বাদ, আচ্ছা মণিপুর, মণিপুরটা বাদ, মণিপুর বাদ দিয়েছি। হ্যাঁ, মণিপুরটাকে আমরা বাদ দিয়েছি, দেখছো? মণিপুর রয়েছে। মানে আমাদের টোটাল হচ্ছে ১১টা রাজ্য রয়েছে। ঠিক আছে? ১১টা রাজ্যের মধ্যে হিমালয় পর্বত রয়েছে এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে। একই রকমভাবে যদি আমি তোমাদেরকে বলে থাকি যে উত্তরের সমভূমি অঞ্চল কটা রাজ্য নিয়ে গঠিত? উত্তরের সমভূমি অঞ্চল গঠিত রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা। ৩টে উত্তরপ্রদেশ, ৪টে বিহার, ৫টা আসাম, ৬টা আমাদের পশ্চিমবঙ্গ, ৭টা। এই ৭টা রাজ্য নিয়ে উত্তরের সমভূমি অঞ্চল গঠিত। এরপরে কি চলে আসবে? উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। উপদ্বীপীয় মালভূমি অঞ্চল কোথা থেকে শুরু হবে? মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অংশ থেকে শুরু হবে। একদম উপকূলবর্তী অংশগুলো ছাড়া বাকি দক্ষিণের সমস্ত রাজ্যগুলোকে নিয়ে গঠিত হয়েছে। সমগ্র রাজ্যগুলোকে নিয়ে গঠিত হয়েছে। দেখো, এই সমস্ত রাজ্যগুলো একদম এই এরিয়া থেকে শুরু করে এগুলো হচ্ছে তোমার উপদ্বীপীয় মালভূমির অংশবিশেষ। তো উপদ্বীপীয় মালভূমির অংশগুলোকে তোমাদেরকে এখানকার সবথেকে উচ্চতম শৃঙ্গ, নিম্নতম শৃঙ্গ এগুলোকে জানতে হবে। এরপরে তোমরা যেগুলো জানবে প্রত্যেকটা পর্বতকে কিন্তু ধরে ধরে জানবে। প্রত্যেকটা পর্বত বলতে বিন্ধ্য পর্বত, আরাবল্লী পর্বত, উত্তরতম পর্বত, দক্ষিণতম পর্বত, তারপরে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তারপরে তোমরা পড়বে এদিকে পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত, পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমঘাট কোন কোন রাজ্যের মধ্যে অবস্থিত, পশ্চিমঘাটের কতটা দৈর্ঘ্য, ১৬০০ কিলোমিটার দৈর্ঘ্য, কোন কোন রাজ্যের মধ্যে অবস্থিত, এগুলোকে তোমাদের পড়তে হবে। এবং আমি তোমাদেরকে আরও দুটো জিনিস বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে উত্তরের যে গিরিপথগুলো, হিমালয় পর্বতের বিভিন্ন যে গিরিপথগুলো রয়েছে, সেই গিরিপথগুলো তোমাদেরকে জানতে হবে। গিরিপথ মানে হচ্ছে দুটি পাহাড়ের পর্বতের মধ্যবর্তী যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলোকে গিরিপথ বলা হয়। প্রতিটি গিরিপথ তোমাদেরকে জানতে হবে কোন রাজ্যে অবস্থিত, কোন দিকে অবস্থিত। ঠিক আছে? তো গিরিপথগুলিকে নিয়ে যদি প্রয়োজন পড়ে আমি তোমাদেরকে একটা পিডিএফ বই থেকে করে তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো। বিভিন্ন গিরিপথগুলি আর উপত্যকাগুলি তোমাদেরকে ওখান থেকে তোমরা করে নেবে। ঠিক আছে? তো গিরিপথগুলো তোমাদেরকে জানতেই হচ্ছে। এরপরে তোমাদের বাকি যে অংশগুলো রয়েছে, এদিকে তুমি এটা তো করলেই। তারপরে প্রত্যেকটা উপকূলবর্তী এরিয়াগুলোকে জানতে হবে। যেমন পূর্ব উপকূল, পশ্চিম উপকূল। পূর্ব উপকূলে এক একটা কোন উপকূল, রাজ্যের উপকূল সবথেকে বেশি। প্রত্যেকটা উপকূলের নাম, যেমন গুজরাট উপকূল, তারপরে কঙ্কন উপকূল। কঙ্কন উপকূল কোন কোন রাজ্য নিয়ে গঠিত? মালাবার উপকূল। মালাবার উপকূল কোন রাজ্য নিয়ে গঠিত? করমণ্ডল উপকূল, উত্তর সরকার উপকূল, কোন রাজ্যের উপকূল সবথেকে বেশি, তারপরে কোন রাজ্যের কম। এরকম পরপর সিকোয়েন্সটা মনে রাখতে হবে। যেমন সবথেকে বেশি হচ্ছে তোমার গুজরাট, তারপরে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এরকম করে মনে রাখতে হবে পরপর। তারপরে সবথেকে কম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এই সরি গোয়া। তো এইগুলো তোমাদেরকে কিন্তু ওয়েস্ট গোয়া, তারপরে ওয়েস্ট বেঙ্গল মনে হয়। তো এইরকম এইগুলো তোমাদেরকে পরপর মনে রাখতে হবে। এই সিকোয়েন্সগুলোকে মনে রাখতে হবে। এবং আরও যেটা মনে রাখতে হবে, বিভিন্ন যে প্যাসেজগুলো রয়েছে বা পাসগুলো রয়েছে, যেমন লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে যেটা রয়েছে ৯ ডিগ্রি চ্যানেল, এবং মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে রয়েছে ৮ ডিগ্রি চ্যানেল। যেমন ৯ ডিগ্রি, ১০ ডিগ্রি চ্যানেল রয়েছে আন্দামান নিকোবরের মধ্যে। আন্দামানের নিকোবরের মধ্যে যে তোমার দুটো একটা অ্যাক্টিভ ভলক্যানো আছে, একটা ব্যারেন হচ্ছে অ্যাক্টিভ ভলক্যানো, এবং একটা ডরম্যান্ট ভলক্যানো আছে। তো এইগুলোকে তোমাদেরকে পরপর এগুলোকে মনে রাখতে হবে, এগুলোকে জানতে হবে। এগুলোকে আমি যদি ডিটেলসে তোমাদেরকে পরপর একদিন ধীরে 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 পড়াতে যাই, আমার তো ১ মাস কেটে যাবে। এবং সেক্ষেত্রে তোমাদের সব পরিষ্কার হয়ে যেত, ক্লিয়ার হয়ে যেত। কিন্তু সে সময় তো আমাদের কাছে নেই। ভবিষ্যতে কোনো দিন সে সময় পেলে হয়তো ডিটেলসে পড়াবো। তো সেই হিসেবে আমি তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি কোন কোন জায়গাগুলো থেকে কীভাবে পড়বে, সেগুলোকে আমি একটু গাইড করে দিচ্ছি এই মুহূর্তে। তো এইরকম করে পড়ে পুরো আমাদের ফিজিক্যাল পার্টটাকে ইন্ডিয়ার শেষ করতে হবে। ফিজিক্যাল অংশটাকে শেষ করতে হবে। তারপরে ঢুকতে হবে রিভার। আমি ভেবেছিলাম আজকে রিভার শেষ করব, ভেজিটেশন, সয়েল, এগুলো সব একদিনে শেষ করব।
কিন্তু আজকে যা অবস্থা মনে হচ্ছে বাকি এগুলো শেষ করতে পারবো না হয়তো। আমি সমস্তগুলোকে তোমাদেরকে রেডি করে নিয়ে এসেছিলাম, সমস্ত ম্যাপ। এদিকে রিভারের ম্যাপ ছিল, প্রত্যেকটা রিভার সিস্টেম ধরে ধরে করেছি। আমি এটা একটু আলোচনা করে দিই, একটু তোমাদেরকে বলে দিই কীভাবে পড়বে। সেগুলোকে একটু বলে দিলে তোমরা আরামসে দেখে নিতে পারবে। প্রথমত তোমরা কি করবে, ইন্ডাস রিভার সিস্টেম আমাদের ভারতবর্ষে ঢুকবে। ভারতবর্ষের রিভার সিস্টেমগুলোর মধ্যে দুটো ভাগে ভাগ করা যায়, সেগুলো জানো, সেগুলো বুঝবে। তো উপরের রিভার সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা হয়, উত্তর ভারতের রিভার, দক্ষিণ ভারতের রিভার। উত্তর ভারতের নদীগুলি তিনটে নদী আছে এবং তাদের নদী গোষ্ঠী আছে তিনটি মূলত। ইন্দাস রিভার আছে, গঙ্গা রিভার আছে এবং ব্রহ্মপুত্র আছে। তো ইন্দাস বা সিন্ধু নদী, এই সিন্ধু নদীটা হচ্ছে এখানে একটা বইয়ে তোমাদের বিভিন্ন বাংলা বইগুলোতে বিভিন্ন রকমের আছে। টোটাল দৈর্ঘ্য হচ্ছে 880 কিলোমিটার, কিন্তু ভারতবর্ষের মধ্যে আছে এটা 1114 কিলোমিটার। এটা হচ্ছে এনসিআরটির তথ্য অনুযায়ী 1114 কিলোমিটার। বাংলা বইগুলো দেবে কোনো বইয়ে 709 আছে, কোনো বইয়ে 800 আছে, সামথিং সামথিং আছে। তো এই 1114টাই মনে রাখবে, যেহেতু এনসিআরটিতে নিয়েছে, তো 1114টি মনে রাখবে। এখান থেকে যেগুলো মনে রাখতে হবে, উৎপত্তি লাভ করেছে কোথা থেকে। উৎপত্তি কৈলাস সরোবরের মানব মানস সরোবর লেকের গ্লাসিয়ারটার নাম হচ্ছে বুকারচু। বোকারচু গ্লাসিয়ার থেকে উৎপত্তি লাভ করেছে। তাহলে কি কৈলাস পর্বতের মানব সরোবর লেকের বোকারচু গ্লাসিয়ার থেকে উৎপত্তি লাভ করেছে, এবং পাকিস্তানের আমাদের ভারতবর্ষটা কিছুটা থেকে, ভারতবর্ষে 114 কিলোমিটার থেকে গিয়ে পাকিস্তানে গিয়ে পড়েছে এবং পাকিস্তানের দীর্ঘ অঞ্চল সেখানে প্রবাহিত হয়েছে। তো এর ডান তীরের উপনদী, বাম তীরের উপনদীগুলোকে জানতে হবে। এর যেমন ডান তীরের উপনদী কোনগুলো, ডান তীরে যেমন শায়ক, গিলগিট, সাওয়াত, কাবুল, তোচি, কুরাম, গোমাল, এইগুলো হচ্ছে সব ডান তীরের উপনদী। বাম তীরের উপনদী কী কী, সুরু, দ্রাস, সোহান এবং পাঁচটি সব থেকে বড় উপনদী, সেই পাঁচটি উপনদীর কথা আরও ভালো করে মনে রাখতে হবে। যেমন ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস এবং সাতলুজ। এই পাঁচটা উপনদীকে খুব ভালোভাবে তোমাদেরকে জানতে হবে, এবং প্রত্যেকটা উপনদী কোনখানে অবস্থিত এরকম করে ছবি এঁকে এঁকে জানতে পড়বে। ছবি এঁকে এঁকে পড়লে তবে কিন্তু মনে থাকবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এ দেখো, আহ, এই উপনদীগুলোর মধ্যে সব থেকে সিন্ধুর পরেই যে উপনদীটা রয়েছে সেই উপনদীটাকে হচ্ছে ঝেলাম বলা হচ্ছে। এই ঝেলাম এবং সিন্ধু নদী, এই দুটো নদীর মাঝে একটা আহ, দোয়াব আছে। দুটো নদীর মধ্যবর্তী অঞ্চলগুলোকে দোয়াব বলা হয়। তো এখানে একটা দোয়াব আছে। এই দোয়াবটির নাম হয়ে গেছে সিন্ধ সাগর দোয়াব। এটা মনে রাখতে সুবিধা হবে, সিন্ধ সাগর দোয়াব। সিন্ধু থেকে সিন্ধ সাগর, তাই সিন্ধু এবং ঝেলামের পাশে। এই ঝেলাম নদীটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে মনে রাখতে হবে। ঝেলাম নদীটি মূলত ভেরিনাগ লেক থেকে উৎপত্তি লাভ করেছে এবং উলার লেকের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। উলার হচ্ছে একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এটাকে মনে রাখবে, এবং গিয়ে সেটা চেনাবে পড়েছে। তো ঝেলামটা কিসের সঙ্গে মিশেছে, চেনাবের সাথে মিশেছে। ঝেলামকে এর 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 ঝেলামের আর একটা ঐতিহাসিক নাম হচ্ছে বিতস্তা বলা হয়। ঝেলামকে বিতস্তা বলা হয়। ঠিক আছে। আমার কি অত তাড়াতাড়ি পড়ানো, আচ্ছা তোমাদের কি রেফারটা একটু নিতে হবে বুঝলে, ক্লাস, নাহলে অত দ্রুত করে দিলে তোমাদের অনেকেই বুঝতে পারবে না। চলো তাহলে আমি রিভারের প্রতি একটা ক্লাস নেব, রিভার এবং বাকি অংশগুলোকে নিয়ে। আর একদিন কালকেও একটা ক্লাস নিয়ে নি তাহলে, বুঝলে। কিন্তু সেটা তো হয় গো, সময়টা তো নেই। বেশ বেশ, তাই করো আজকে তাহলে, সবাই এগুলোকে দেখে রাখো। আমি কালকেও আর একটা ক্লাস নিয়ে নেবো তোমাদের জন্য, হ্যাঁ। আর রিভার এগুলো যদি সুন্দর করে না পড়াই, তাহলে সুন্দর করে পড়ালে কি হবে বলো তো, তোমাদের মনেও থেকে যাবে। আমি যদি ছবি দেখে দেখে ছবি এঁকে এঁকে পড়াই, দ্রুত আজকে শেষ করে দেওয়া যেত, কিন্তু এরকম করে আমার আমার নিজের স্যাটিসফ্যাকশনও আসছে না আমার। তো যাই হোক। হ্যাঁ বলো। হুম হুম। নোট বলি, নোট বা পিডিএফ এগুলোতে আমি দিচ্ছি না। যদি তোমরা চাও কোনো ইংলিশ বইয়ের নোটস, আমি পিডিএফ দিয়ে দেবো বইয়ের। কিন্তু আমি আলাদা করে আমি নিজের নোট তৈরি করে এগুলো দিচ্ছি না, ওই জন্য আমি বললাম যেগুলো নেই সেগুলো লিখে নাও, তোমাদেরকে ওই জন্যই বললাম।
কোন চ্যানেলগুলো বললো তো?